আমার নাম নয়ন। নয়ন, বয়স কত এখন? 31। 31 বছর বয়স। একটু কাছে আসতে হবে মাইক্রোফোনে। 31 বছর বয়স এবং জন্ম জেলা চাঁদপুরে। চাঁদপুরে, বর্তমানে ঢাকাতে থাকছেন। জি, শুরু করুন প্লিজ। ভাইয়া, শুরুটা হচ্ছে 1998 সালে আমার ছোট বোনের বিয়ে হয় আমাদের দেশে বাড়িতে। সিলেট থেকে একজন লোক। তখন বয়স কত আপনার? তখন বয়স 7 থেকে 8। মানে আপনি যেটা বলছেন সেটা আপনার নিজের মেমোরি থেকে, নিজের স্মৃতি থেকে? জি, নিজের মেমোরি থেকে। কি করতো বাবা আপনার? কি করতো আমার আব্বা? আমাদের চাঁদপুরে বরফ মিল ছিল, ওইখানে কাজ করতো। ওইটা। কয় ভাই বোন আপনারা? আমরা 4 বোন 8 ভাই। এক মায়ের? জি। 4 বোন 8 ভাই। জি। আপনার অবস্থান? আমার অবস্থান ভাইদের ভিতরে পঞ্চম। ঠিক আছে, তো বোনের বিয়ের কথা বলছিলেন। জি জি, ওইখান থেকে আমার বোনের বিয়েটা দেখতে আসা এক পর্যায়ে হয়ে গেল। তো আমার বোনের সাথে যাওয়ার মতো কোনো লোক ছিল না আর কি। তখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা। তো এক পর্যায়ে সবাই বললো যে আমি যখন ছোট, আমার বোনের সাথে ওইখানে যাইলে দিতে মনে হয় ভালো হইতো। তো পরে বলার পরে সবাই বললো যে ঠিক আছে, এটাই বেটার। তো আমি আমার বোনের সাথে ওই সিলেটে চলে যাই। আমাদের চাঁদপুর থেকে একতা বাসে আমরা সিলেট চলে যাই। সারাতে বাসে ছিলাম। সকালবেলা নামার পরে আমরা যখন জানতে পারলাম যে, এর আগে জানতাম না যে আমার ওই দুলাভাই এর আগে একটা বিয়ে করছে, ওনার বউ আছে, আর 3টা মেয়ে আর একটা ছেলে আছে। তো আমরা নামার পরে যখন দেখলাম যে আমার ওই বোনের ঘরে আপনার ছেলে মেয়ে আছে, তখন বিষয়টা আমি আমার আপা কানাকানি করতেছিলাম যে আপা আসলে তো কথা মিথ্যা, কথা তো সত্য না। তা আপা বলছে, শুরুতেই মনে হয় যে আমার ভাগ্যটা খুব খারাপ, আমি আইসা এই জিনিসগুলো দেখতে পেলাম। তো ঘরে ঢোকার আগেই আমার আপার বড় যে সতীন, উনি মানে বেদম আইসা মারামারি শুরু করে দিল। মানে বিয়ে করেই আগে মার? হ্যাঁ, মানে আমার দুলাভাই বাড়িতে নিয়ে উঠানোর পরে উনি দেখে আর কি, যে জানতে পারছে যে আমার দুলাভাই বিয়ে করে নিয়ে আসছে। তারপরে উনি এটা সহ্য করতে পারে নাই, উনি মারামারি শুরু করে দেয় আমার বোনের সাথে। আমার দুলাভাই না, আমার দুলাভাইয়ের বড় বউ। আচ্ছা আচ্ছা। তো এক পর্যায়ে আমরা জানতাম যে উনি মানে একটু পাগল টাইপের আর কি, যে পোলাপানের দেখাশোনা। আপনারা তো জানতেন না যে ওনার আগের একটা? না, আমরা এটা জানতাম না, আমাদের কাছে এটা লুকানো ছিল। ওকে। তো পরে যখন আমরা জানলাম যে না, উনি একটু পাগল টাইপের, উনি নিজের দেখাশোনাটা নিজে করতে পারে না, এই জন্য আমার দুলাভাই এই বিয়েটা করছে, যে ওনার যে সন্তানগুলো আছে তাদেরকে মানুষ করার জন্য, তারা যেন একটু মানুষ। উনি বাচ্চাদের খেয়াল রাখতে পারে না, নিজে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা এটা পারেন উনি। তা আমার আপারে নেওয়ার পরে আসলে এটা খুব হাস্যকর একটা বিষয় যে উনি ওনার নিজের সাজগোজটা একটু বাড়ায় দিল, নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, আমার ওই বড় দুলাভাইয়ের বড় বউ আর কি, ওয়াইফ। ও আচ্ছা, নিজে থেকে একটু একটু পরিষ্কার, মানে আমার দুলাভাইয়ের হিট লাগে বা আমার ওনার যেন দেখতে ভালো লাগে, এই জন্য উনি এগুলা সাজগোজ করলো। তো একটা পর্যায়ে দেখো এভাবে চলতেছে ভালোই। আমার আসার কথা ছিল 2-4 দিন পরেই, আমার ফিরে আসার কথা ছিল, যেটা আমার পড়াশোনার সমস্যা হচ্ছে। তো এক পর্যায়ে আমার বোনজামা আমাকে বলে যে তুমি যাও না। তাই আমি বলছি যে না ভাই, আমি এখানে থাকলে আমার পড়াশোনার সমস্যা। তো বলছে পড়াশোনা আমার এখানে থেকে করো, আর আমার দোকানটা একটু দেখাশোনা করো। ওনার মুদির দোকান, আমার ওই দেশে বলে যে, সিলেটের ভাষায় বলে যে বসিমালের দোকান, আমাদের দেশে মুদির দোকান বলে। তো আমাকে বলার পরে আমি ওই বিষয়টা নিলাম যে ঠিক আছে, আমার পড়াশোনা যদি এদিকে হয় তো এলাকাটাও তো দেখতে খুব ভালো, তো আমি দেখিনি, এখানে থাকি। তো থাকতে থাকতে আমার এক সময় মন টিকে যায়, আমি ওখানে চলতেছি ফিরতেছি ভালো। এর ফাঁকেই আমার ওই যে বড় দুলাভাইয়ের যে বড় ভাই আর মেজো ভাই, ওনার 2 ঘরে 2টা মেয়ে আছে। একটার নাম হচ্ছে রুনা, আর একটা মেজো ভাইয়ের মেয়ের নাম হচ্ছে শাহানা। আচ্ছা। তো এই রুনা শাহানা, ওরা 2টা মেয়ে খুব ভালো ছিল। ওরা আমাদেরকে, মানে আমাকে বিশেষ করে আমাকে, আমার বোনকে খুব সম্মান করতো। মানে একটা সম্মানই থাকতো আলাদা, আমাদেরকে মূল্যায়ন করতো অন্যরকম। তো এইভাবে চলতেছিল ভালো। তো চলতে চলতে ওদের সাথেই একটা মেয়ে আসতো, ওই মেয়েটার নামও ছিল রুনা। আর আমার দুলাভাইয়ের যে বড় ভাই, ওনার মেয়ের নামও ছিল রুনা। তো ওরা এক স্কুলেই পড়তো। তো আমার ভাগ্নির সাথে যেতে যেতে আমার দোকানের সামনে দিয়ে যেত আর কি। তো 1 দিন 2 দিন 3 দিন এভাবে দেখতে ওর সাথে আমার একটা সময় মানে দেখা ভালো লাগা থেকে একটা পরিচয় হয় আর কি। বয়স কত তখন আপনার?
কোন ক্লাসে পড়ছেন বা বয়স? না, আমি ওইখানে আমার পড়াশোনাটা আর হয় নাই। আমার দুলাভাই আমাকে বলছিল পড়াশোনা করাবে, কিন্তু তখন আর পড়াশোনাটা আর আমাকে করায়নি। ওই দোকান নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়েছে। বয়স কত তখন আপনার? প্রায় 2 বছর চলে গেছে ওইখানে। 8-এ 2 বছর চলে গেছে। 8 যখন ছিল, তারপরে 2 বছর ওখানে থাকার পরে 10 বছর বয়স তখন অলরেডি আমার চলে। আচ্ছা আচ্ছা। আর এই 2 বছরের ভিতরে আমি একবারের জন্য আমার বোনও আসে নাই বাড়িতে, আর আমিও যাইনি। আমাদেরকে যাইতে দেওয়া হয় না আর কি। ওকে। অথচ আমার বাড়িতে সবাই জানে যে আমাদেরকে নিয়ে মাইরা ফেলছে, আমরা যাইতে পারি না, আমাদের খোঁজ খবর নাই, কোনো ফোন। এরকম একটা জায়গায় বিয়ে শাদী দিলেন কেন আপনার ফ্যামিলি? এটা দিচ্ছে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। তারপর তো পরে ওই মেয়েটার সাথে এরকম পরিচয় হইতে হইতে একটা সময় মেয়ের সাথে সরাসরি কথা বলি না, আমার ভাগ্নিকে দিয়ে আমি বলাই যে মামা এর সাথে আমার তো ভালো লাগছে, তো তুমি কি বলো? কারণ আমার মেয়েটাও খুব গরিব, মেয়েটাও খুবই ভালো, তো দেখো না কথা বলা। তো আমি ওই মেয়ের সাথে আসলে কথা, ফোন তখন এতটা স্মার্ট ছিলাম না যে ফোন ব্যবহার করে ওর সাথে ফোনে কথা বলি। চিঠির মাধ্যমে আমি ওর সাথে কথা বলি শুরু করি। আর সেটার পার্টনার ছিল আমার আরেক ভাগ্নি রুনা। তো আর শাহানা এইসব বিষয়টা তেমন একটা কেয়ার করতো না, সে চাইতো না যে তার মাথার উপরে কোনো বিপদ আসুক। সে আমাকে অনেক সময় সতর্ক করছে, কিন্তু আমি সেটা মানি না, আমার কাছে ভালো লাগছে সেই দিতে। তো মেয়েটা যে আমার সাথে অভিনয় করতেছে বা আমার থেকে হয়তো টাকা পয়সা নেওয়ার জন্য এইসব ব্যবহার করতেছে, সেটার আমি বুঝি নাই। আমি আমার সরল মনে ওর সাথে কথাবার্তা চলায় যেতেছি, ওর পড়াশোনার কিছু খরচ দিতেছি, বা ওর পোশাক কিনে দিতেছি, ওর বইয়ের খরচ দিতেছি, গাইড কিনে দিতেছি, নিচে রাত খরচের কিছু টাকা দিতেছি। এটা হচ্ছে আমার দুলাভাইয়ের ওইখান থেকে আমি জমানো যে টাকাগুলো থাকতো, আমি সারাদিন ব্যবসা করে যে জমাটা থাকতো, ওই জমার থেকে আমি ওর জন্য কিছু টাকা রেখে দিতাম। আমি নিজে পড়াশোনা করতে পারি নাই, আমি যাকে চাই তার পড়াশোনা যেন একটু সুন্দরভাবে হয়ে যায়, সেজন্য আমি ওই কিছু টাকা জমাইতাম ওর জন্য। এইভাবে চলে গেল, ধরেন ভালোই চলতেছে 3 থেকে 4 বছর। এর ভিতরে আমার বোনকে অনেক মারধর করতো আমার দুলাভাই, মানে হুদা কেমন একটা মারামারি শুরু করে দিত, আমার সামনেই সবকিছু করতো, আমি তা তাকা দেখতাম। তো 4 বছর যাওয়ার পরে আপনার 2002 সালের কথা সেটা, আমার দুলাভাই জানতে পারলো যে ওই মেয়ের সাথে আমার এইভাবে রিলেশন আছে। সেটা হচ্ছে কিভাবে, আমার দুলাভাইয়ের বড় ওয়াইফ। তখন কি আপনি ওখানেই? জি, তখনও আমি 4 বছর ওখানে। জেলাটার নাম কি ছিল? জেলাটা ছিল সিলেট। সিলেট নাজিরা বাজার নামক এলাকা। কি করতেন আপনি ওইখানে? আমার দুলাভাইয়ের ওই মুদির দোকানে আমি কাজ করতাম। যার সঙ্গে সম্পর্ক, তিনি আপনার দুলাভাইয়ের কি হন? সম্পর্কে ভাস্তি ছিল, ভাগ্নি ছিল, কিন্তু আমি এটা বুঝতে পারিনি। আর ওই মেয়েটা আমাকে কখনো বলেনি, এবং আমার ওই ভাগ্নি যারা ছিল তারাও আমাকে বিষয়টা বলেনি। আচ্ছা, তারপর? তো পরে আমি একদিন গোসল করতে যাই, সেই দিন আমার ড্রয়ারটা আমি লক করি নি, আর লক খোলা রেখে গেছি। তো আমার দুলাভাইয়ের যে বড় বউ, ওনার বড় যে মেয়ে, ওই মেয়ে একটু মানে আমাদের শত্রু ছিল এক কথা যেটা। তো ও আমার ড্রয়ারটা খুইলা, ও আবার ক্লাস 4-এ পড়ে তখন, আমার ড্রয়ারটা খুইলা যখন দেখলো যে ওইখানে অনেকগুলো চিঠিগুলো পইরা ওর আব্বার কাছে সব বলে দিল। বইলা দেওয়ার পরে বললো যে আব্বা, মামায় তো এরকম রুনার সাথে সম্পর্ক। ও আমার দুলাভাই মনে করছিল যে আমার দুলাভাইয়ের বড় মেয়ের সাথে আমার সম্পর্ক। আচ্ছা আচ্ছা। ও তো আমার অরিজিনালি ভাগ্নি, আর ও তো আমার ভাগ্নি, সেটা তো আমি জানতাম না। তো এখন এটা নিয়ে খুব বাড়াবাড়ি হয়ে গেল। একটা পর্যায়ে আমার আপা বললো যে দেখেন, এ হচ্ছে এর ভাগ্নি, আর আমার ভাই কি ধরনের মানুষ সেটা আমি জানি। তখন আমার বয়স প্রায় 13 চলতেছে। আর ওই আসলে প্রেম ভালোবাসা কি সেটা জানতাম না, কিন্তু মনের থেকে কেন জানি ওরে একটু আপন করে নিতে চাইছিলাম, এটাই হয়ে গেছিল। আমি দুলাভাইকে সবকিছু খুলে বললাম। তো বলার পরে ওই মেয়ের আম্মুকে ডাকে নিয়ে আসলো। তো ডাকে আসার পরে ওই মেয়ে ওর আম্মুর কাছে বলছে যে মা, আমি ওই ছেলেটা আমাকে এভাবে ডিস্টার্ব করতো, আসলে আমি এটা করতাম না। ও এটা বলছে ও মায়ের ভয় আর কি। ওর আম্মুকে বলা পর আম্মুও চেইতা পায়, আর ওই আমার দুলাভাইয়ের কাছে আসছে। আইসা বললো যে নাসির ভাই, তোমার হালা তো এরকম করছে, তোমার হালা ওইটা হয়েছে আমার সম্পর্কে ভাই, তো আমার ভাই আমার মেয়ের সাথে কেমনে রিলেশন করে? তখন দুলাভাই আমার বলছে যে কথা সত্যি? আমি বলছি হ্যাঁ ভাই, কথা সত্যি, যেটা সত্য ছিল। তখন আমার দুলাভাই বললো, এই 5টা বছর আমি তোরে নিজের হাতে মানুষ করছি, কোনো দিকে অমানুষের মতো হইতে কোনো আচরণ তোর ভিতরে দেখি নাই। তাহলে আজকে এমন একটা কথা তুই শুনাইলি, যে আমার পায়ের দিকে সে কথা না বলতে পারবো, সে আমার চোখের দিকে তাকা কথাগুলো বলে চলে গেছে। এটার বিচার আমি এখন কি করব? তাই আমি বলছি ভাই, আপনার থেকে যা শাস্তি আমি পাওয়ার যোগ্য তা আমারে দেন, যদি আমি অপরাধী হয়ে থাকি। তখন আমার দুলাভাই বলল যে ঠিক আছে, আমি দেখতেছি বলতে বলতে ওর আম্মু এলাকার মেম্বার চেয়ারম্যান ওনাদেরকে জানাই দিছে এই কথাগুলা। জানানোর পরে শালির বসা হইলো তার পরের দিন। আমার বিচার হওয়া অবশ্যই দরকার।
তো বিচারে আমার দুলাভাই বলছে আমার অপরাধ, ওনারা বলছে যে আমি মেয়েকে উত্ত্যক্ত করছি, এটার অবশ্যই শাস্তি আমার পাওয়া উচিত। তখন আমার দুলাভাই আবার একটু মানে ধরেন যে একটু নেতা পাতার সাথে একটু হাত ছিল, ওনার একটু ক্ষমতাও ছিল যে উনি এটা সামলায় নিতে পারবো। তখন উনি চেয়ারম্যানরা বললো যে ঠিক আছে, আমার শালা যখন অপরাধ করছে ওর বিচারটা আমি করবো, আপনাদের করতে দেবো না। আচ্ছা, ওরা আমি মানুষ করছি, ওরা প্রয়োজন হলে আমি ওরা মাইরা ফিসাই ফেলবো, কিন্তু আপনারা ওর গায়ে একটা হাত দিতে পারবেন না। এটা আপনার দুলাভাই বললো? দুলাভাই বইলা আমার ওইখান থেকে বাড়িতে নিয়ে আসলো। আর ওই চেয়ারম্যানরা বললো ঠিক আছে আমরা এই বিচারে একত মানলাম। আমার দুলাভাই আমার বাসায় আইনা আমার জিজ্ঞাসা করার পরে যে সত্যি করে বল ঘটনাটাকে, আমি বলছি ভাই সত্যি ওই মেয়ের কোনো অপরাধ নাই, আমি ইচ্ছাকৃত করে ওই মেয়ের অপমান মানে অপরাধটা আমি নিজে করছি, ওই মেয়ে মানে নেই। এটা এই জন্যই বলছি যে আমি চাই না, আসলে মাইটটা তো এখন দুইজনই ক্ষমতা হইলে, আর আমি এমন কি ভালোবাসলাম যে আমি তারে বাঁচাইতে পারলাম না। আমি চাইছিলাম যে মাইটটা খাইলে আমি খাই, ও যেন আমার জন্য একটা অপমান না হয়। আমি তারে হয়তো এতটাই ভালোবাসতে চাইছিলাম, সে হয়তো আমাকে বুঝতে পারলো না। তো তখন আমার দুলাভাই বলছে তোর ভালোবাসা আমি বাইর করতেছি রাখ। আর এমনিতে তো যেহেতু আমার বোনের প্রতি আমার দুলাভাই সন্তুষ্ট না, এমনিতে মারে, তার উপর আমি এই অপরাধ করছি, উনি মান ইজ্জত রাখতে পারতেছে না, অসম্মানীয় হইতেছে। তখন উনি ওনার বিদেশ থেকে আসার সময় একটা লাইট নিয়ে আসছিল, উনি বিদেশ ছিল, তো ওই লাইটের থেকে 4টা ব্যাটারি খুলা নিচে রাখছে, লাইটটা খালি করে পিছনের ব্যাক সাইডটা লাগায়া আমার বলছে না চুপচাপ দাঁড়ায় থাকবি, একটা কাইক লড়বি না কোনো দিকে। আমি চুপচাপ দাঁড়ায় রয়েছি, আমি জানি যে আজকে আমার কপালে বিপদ আছে। আমার দুলাভাই চেয়ারে বসে আমার 2টা হাঁটুর নিচে আমারে এত মারছে ওই লাঠি দিয়ে, ওই লাইট দিয়া, যে আমার দাঁড়া থাকার ক্ষমতা ছিল না। আমার পা ফাইটা যখন রক্ত বাইর হয়ে যাইতেছে তখন আমার পায়ে শক্তি নাই। এর ভিতরে আমার আপু যে বললো যে ভাইয়া আমার ভাই অপরাধ করছে, আমি আপনার 2টা পায়ে ধরে মাপছে, আমার ভাইরা আর মাইরেন না, আমার এটা সহ্য হয় না। তখন আমার আপারে ধাক্কা দেয়, সরাই দেওয়ার পরে আমি ওই মারতে মারতে আমার পা ফাইটা যখন রক্ত বের হইতেছে, আমি হঠাৎ বয়ে পড়ছি। দ্বিতীয় বাড়ি মানে লাস্ট যে বাড়িটা দিছে সে বাড়িটা যে আমার কপালে এখনো সে ডাক্তার হয়েছে 3টা সেলাই। আমার দুলাভাই মারা পরে আমি অজ্ঞানে পড়ে গেছি। আর ওই মেয়েটা, ওই রুনা, সে তাদের আমার দুলাভাইয়ের বাড়ির পিছনে বাড়ি ছিল, সে আয়শা আপনার ওই দৃশ্যগুলো দেখতেছে, তারপরও সে মুখ দেখবার বলে নেই যে অপরাধটা ওর। আমি মাইর খাইতেছি আর ওর দিকে তাকাতেছি যে ও কিছু বলে কিনা, কিন্তু সে কান্না করছে, হয়তো আমাকে বাঁচানোর জন্য আগে আসে না আর কি। যাই হোক, আমি ওসমানী মেডিকেল হসপিটালে কিছুদিন চিকিৎসা নিলাম, নেওয়ার পরে আমি ওখান থেকে আমার দুলাভাইরে না বলেই আমি চলে আসছি 2007 সালে। এই মায়ের খাওয়ার পরে আমি ওখানে তারপরও 3 বছর ছিলাম। আচ্ছা, 2007 সালে আমি ওখান থেকে চলে আসছি। ওই যে আসছি ওইটা হচ্ছে 1998 থেকে 2007, প্রায় 9 বছর। এই 9 বছর পরে আসার পরে কেউ আমায় চিনতে পারে না। আমি আমার নিজের বাড়িটাও ঠিক মতন মিশতে বাইর করতে পারি না, অনেক কষ্ট হয়েছে আর কি। 9 বছর পরে বাড়ি আসলেন, বাবা মার কথা মনে পড়েনি? হ্যাঁ মনে পড়তো, কিন্তু আসলে ওইখানে খুবই ভালো ছিলাম। ওই বিশেষ করে ওই সম্পর্কটা আমার অনেক কিছু থেকে আলাদা করে নিছে আর কি। তো আমার তেমন একটা পড়তো না বাড়ির দিকে, আর এলাকাটা আমার খুব ভালো লাগছিল। আর আমার আসলে দুলাভাইকেও দুলাভাই আমার খুব সাপোর্ট টানতো, আমার পক্ষে থাকতো। তো সেই সব মিশে সবকিছু মেসেন করে দেখেছে, আমি ওখানে আমার খুব ভালো লাগতো, আমি সেজন্য থেকে গেছিলাম। তো বাড়িতে আসার পরে সবাই দেখলো যে আমার এই অবস্থা। তারপরে 1 বছরের মতো আমার কোনো কাজ করতে ভালো লাগতো না, করতে ভালো লাগতো না। তো সেই মেয়েটা আমার নাম্বারে ফোন দিয়ে আমাকে বলছে যে ভাই, আসলে আমি সেদিন যদি আমি এই কথাটা বলতাম হয়তো আমার আম্মু আমাকে অনেক মারা মারতো, সেজন্য আমি আপনাকে হয়তো এই কথাটা বলতে চাইনি যে আমিও আপনারা চাই, তা আপনি আমার ক্ষমার দৃষ্টি দেখেন। এই কথাটা বইলা আমি বলছি ঠিক আছে, তোমার আমি ক্ষমা করে দিছি, কোনো অভিযোগ নাই তোমার উপর আমার। এই কথাটা বইলা আমি কেটে দিছি। এর ভিতরে ভাই একটু নোট করে রাখি, আমি ওর 7 পর্যন্ত ওঠার সম্পূর্ণ খরচ আমি বহন করছি। কি কাজ করতেন তখন আপনি? ওই যে দুলাভাইয়ের মুদির দোকানে। এমনও দিন গেছে আপনার 1000 টাকা লুকে রাখছে ওর জন্য। চুরি করছেন? জি, আমার দুলাভাইয়ের দোকান থেকে। তো দেখা গেছে প্রত্যেক দিন আপনার 3 লাখ 4 লাখ টাকা বিক্রি থেকে 1000 টাকা সরা রাখলে আমার দুলাভাই তো এটা বুঝতে পারতো না। হ্যাঁ, আমার এটাই স্বপ্ন ছিল যে আমিও মানুষ হয়েছি, আমি পড়ালেখা করতে পারি নাই, কিন্তু ও একটা গরিব ঘরের মেয়ে, ওরা আমি অবশ্যই শিক্ষিত বানাবো। আমার স্বপ্ন ছিল ওরা আমি এসএসসি পর্যন্ত পড়াবো আমার খরচ থেকে। আচ্ছা, সেটা আমার দুলাভাই জানতো না, জানতো আমার ওই 2 ভাগ্নি। তো আমি ওকে 7 পর্যন্ত পড়াইছি। এরপরে এই ঘটনাটা, যাক সেটা আমার ভাগ্য আশায় ছিল। তো আমি 2007 সালে আসার পরে 1 বছর আমি রিক্সা চালাইছি আমার দেশে বাড়িতে। চালানোর পরে 6 মাস রিক্সা চালানোর পরে দেখা গেছে আমার হার্টের সমস্যা, আমি পারতাছি না। তখন আমার ভাই বলল যে তুমি বিরিয়ানি দোকানে চলে আসো, আমার এখানে পেস্ট কাট বা বিরিয়ানি বাবুর্চি কাজ শিখো, এটাই তোমার জন্য ভালো, ভারী কোনো চাপ করতে পারবো না। তখন আমি ঢাকা চলে আসলাম, আইসা আপনার 6-7 মাসের মতো বিরিয়ানি কাজ করলাম।
মোটামুটি একটু শেখার পরে আমার বড় ভাই বলতেছে যে তোর তো এখন বয়স হয়েছে, তো তোর এখন বিয়ে শাদী, আম্মুরে বললো যে ওর জন্য একটা মেয়ে দেখেন। তখন আমার পাশে আমাদের বাড়ি ওদের বাড়ি পাশেই ছিল, তো ওর ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমরা তুই তামারি করে কথা বলতাম। তো আমার এক জ্যাঠা ওদের বাড়িরই বললো যে একদিন তোর তো জন্ডিস হয়েছে। তাই আমি বললাম কিসের জন্ডিস? হ্যাঁ তোর জন্ডিস হয়েছে, তুই আমার সাথে আমার বাড়িতে চল, তোরা আমি ওষুধ দিতেছি। এটা বললা উনি ওনাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখলাম যে আপেল কেটে দিল, মালটা কেটে দিল, কিছু পিঠা দিল। কি হতো আপনার উনি সম্পর্কে আসলে আমার রক্তের কেউ না, এমনিতে জ্যাঠা আমরা রাখি, আমরা ওনাকে জ্যাঠা রাখতাম আর কি। তো দেওয়ার পরে আমি ওনার বললাম জ্যাঠা আপনি আমার জন্ডিস ওষুধ দিবেন, তার দাম হচ্ছে 20 টাকা, আর আপনি আমার এত ফল করে দিতেছেন, এগুলার দাম তো অনেক টাকা। তখন উনি বললো তুই আমার বাড়িতে কখনো আসস নাই, এখন আসছস, তাই একটু তোর সমাধা করি। তা আমার বাড়ির পাশে আমার সাথে রিক্সা চালাইতো আরেক জনের নাম, তার নাম হচ্ছে আবুল। সেও আমার সাথে বললো যে তোর ভাগ্য খুব আজকে খারাপ মনে হইতেছে। তো এক পর্যায়ে দেখলাম যে এই সত্যি ভাগ্য খারাপ, যে উনি একটা মেয়ে নিয়ে আসছে দেখানোর জন্য। বললো যে দেখো তো এই মেয়েটা তোমার পছন্দ হয়নি। আমি বলছি জ্যাঠা আমার তো জন্ডিস, তা আপনি আমার কি দেখাইতেছেন? মানে দুষ্টামি করলাম আর কি কতক্ষণ। তো যেটা বললো যে এটাই সত্য, তোর বাবা মার সাথে কথা বলছি, ওনারা বলছে যে তোর পছন্দ যদি হয় তাহলে কথা আগাইব। তো এক পর্যায়ে যে আমি ওনাকে আসলে কি বলবো, আমি ওইগুলা বেশি খাই নাই। আর এমন একটা পরিস্থিতি গেছি যে আমার কাছে আসলে 10টা টাকা ছিল না যে ওই মেয়েটা দেখার পরে ওর হাতে দিব। আচ্ছা। তো পরে যেটা বললাম যেটা আপনি তো এটা ঠিক করেন, আমার কাছে তো এখন 10টা টাকাও নেই। তো এখন ওই মেয়েটার যদি সামনে আনছেন, এখন ওরে আমি কি দেবো সেটা তো আমার আসলে এটা অপমান করলেন। যেটা বললে তোর কয় টাকা দরকার বল আমারে। আমি বলছি একটা নর্মালিও যদি তারপর তো 500 টাকা দিতে হয়। তুমি বলো ধর 1000 টাকা দিছি, এই টাকার দাবি আমি জীবনও করব না যদি তুই মেয়েরা একবার কর যে পছন্দ হয়েছে তোর। তো পরে উনি আমাকে বলার পরে আমি ওই মেয়েটার দেখা আমি বললাম যে ঠিক আছে আমার পছন্দ হয়েছে, এখন বাবা মা যদি বলে যে তারা আগাইব তাহলে তাদেরকে আগাইতে বইলো। আমিও তখন একটা বিয়ে করার ইচ্ছা ছিল আমার ভিতরে, পছন্দ হয়েছিল। জি পছন্দ হয়েছিল, আমার অনেক পছন্দ হয়েছিল। আমি তখন আসলে মুখে কাউকে বলি না, লজ্জা শরমে যে আমি বিয়ে করব। তখন যাক এভাবে চলে গেল, আমি চলে গেলাম। এক পর্যায়ে আমার বাড়িতে আমার এক ভাই ছিল, সাজান করে আমাদের মুরব্বী, আমাদের সিরাজ কাকা ছিল আমাদের বাড়ির। তো উনি আমাদের এই বিষয়টা আমার ফ্যামিলির সাথে কথা বললো। আমার ফ্যামিলি এক সার না, এটা ওনারা জানেও না। আর আমার জ্যাঠা মিথ্যা কথা বলছে, আসলে আমার বাবা মা ওনাকে বলেও নেই যে এই মেয়ে দেখাইতে। তো এটার কারণ হচ্ছে তখন আমি সবার কাছে খুব ভালো ছিলাম, মানে খুব মান্য করতাম, আমি মুরব্বীদেরকে খুব সম্মান করতাম। তো ওইটা ওনার চোখে ভালো লেগে গেছে। আর আমাদের ফ্যামিলির ভিতরে আমি আসলে নিজেকে বড় করতে চাই না, আমার অন্যান্য ভাই কিরকম করছে সেটা আমি জানি না। আমি তো যেহেতু 8 বছর 7 বছর সিলেট ছিলাম, তো উনি আমাকে একটু বেশি একটু পছন্দ করতো, যে আমি একটু বেশি ভালো, উনি একটু বিশ্বাস করতো, মানুষ থেকে শুনতো। তো আমি মুরব্বীদেরকে কখনো অসম্মান করতাম না, একটা কথা বললে মাথা নিচমের দিকে চলে যেতাম। হয়তো ওইটাই ওনাদের চোখে লাগছে, সেই ভালোটাই হয়তো এই পর্যন্ত নিয়ে গেছে। তো বাবা মাকে জিজ্ঞাসা করলো, ওনারা বলে যে আমরা তো এই বিষয়ে কাউকে বলি নাই। তখন আমি বললাম যে আম্মু যদি না বলে থাকেন তাহলে উনি এই সাহসটা কই পেলো? তা বলছে মেয়ে তো কালো, মেয়ে তো ভালো না, মেয়ে তো গরিব। তখন আমি আমার বলছি যে আম্মু আমি মেয়েটা দেখে আসছি, মেয়ে তো সুন্দর। তখন মা বলতেছে যে তুই আমার থেকে বেশি কথা বলস, ওই মেয়েরা গরিব, তোরে কিছু দিতে পারবো না। তাই আমি বলছি মা আমারও তো 2-4টা বোন, তখন আমার 3টা বোন অলরেডি বিয়ে হয়ে গেছে, আমার ছোট বোনটা বাকি ছিল। তখন আমি মারে প্রশ্ন করছি যে মা তুমি কি তোমার একটা মেয়েরও 50,000 টাকা দিছো যৌতুক? তো তুমি যদি না দাও তাহলে পরে থেকে কিভাবে আনতে চাও? আমরা তো তাদের কাছে বানাবো তো দিয়ে আসি না এই টাকাটা, যে তোমাদের কাছে পাওনা আছি এই টাকাটা আমার দিতে হবে। মার কথা হচ্ছে যে আমরা ওই মেয়েকে আনবো, তো যদি পছন্দ যেত আনবো, কিন্তু মেয়ে 50,000 টাকা দিতে হইব, 1.5 ভরি স্বর্ণ দিতে হইব, তাইলে আমরা ওই মেয়েটাকে নিয়ে আসবো। তখন আমি বলছি যে মা এই যদি হয় তাহলে আমি বিয়ে করবো না। তো তোমরা যেখানে লাখ লাখ টাকা পাইবা তাহলে সেখানে তুমি আমার না, আমার ছোট যেটা ছোটা নিয়ে বিয়ে করো, আমি এইসবের ভিতরে নাই, আমি টাকা টুকা নিতে পারবো না কারো কাছ থেকে। এখন এইভাবে না নিয়ে যদি আল্লাহ না করুক আমি যদি কোনো ধরনের পরবর্তী বিপদে পড়ি, তখন তাদের কাছে চাইলে তখন ওইটার সম্মান আলাদা, আর এখন চায় নেওয়া এটা হচ্ছে আরেকটা। না মা ওইটা ছাড়া এখানে বিয়ে করাইবো না। তখন আমার ওই বাড়িতে যে আমার ভাই ছিল মুরব্বী সাজান ভাই, উনি বললো কিরে তোর পছন্দ হয়েছে? আমি বলছি ভাই আমি তো আমার পছন্দ তো হয়েছে, কিন্তু মা বাবা তো এই কথা বলতেছে, কয় তোর পছন্দ হয়েছে তো সেটা বল। আমি বলছি হ্যাঁ অবশ্যই হয়েছে, কয় বাকিটা আমরা দেখতেছি। আমার ওই চাচা ভাইয়ের ওরা যায় কথা দিয়ে আসছে যে 35,000 টাকা দিব, স্বর্ণমন্য কিছু দিতে পারবো না। এই 35,000 টাকা যে দিব এটার একটা কারণ হচ্ছে যে আমার তো ঘর নাই আলাদা,
আর একটা নতুন বউকে নিয়ে বাবা মার সাথে তো থাকা ওটা একটা অন্যরকম লাগে। আর আমাদের ঘরটা ছিল দোচালা, এক চাল টিনেরা ছিল, এক চাল বনের। আর বেড়া ছিল আপনার হরমুলের বেড়া, তেমন একটা উন্নত পরিবেশও ছিল না। তখন উনি বলল যে 35,000 টাকা এই জন্যই চাইছি যে ওর একটা ঘর করে দেওয়ার জন্য, ও জন্য মেয়েটা নিয়ে একটু সুখে থাকতে পারে, ও গরিব মেয়েটাও গরিব। তখন আমি বলছি যে ভাই আপনার কথা যুক্তি আছে, ঠিক আছে আপনার কথাটা আমি মানলাম। এখন বাবা মারাই ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আপনার। বাবা মা সব কিছুই মাইনে নিছে, কিন্তু যেদিন বিয়ের ডেট ফালাইছে আমাকে গায়ে হলুদ দেওয়ার কথা ছিল 2টায়, কিন্তু সেইটা না হয়ে গেছে সন্ধ্যার পর। আমার গায়ে হলুদ দেওয়ার মতো কোনো মানুষ নেই। আচ্ছা, আমার আম্মু বাড়ি থেকে চলে গেছে, আমার আব্বা বাড়িতে নেই। আমার ভাইরা বলছে যে ঈদের পরে বিয়েটা হোক, আমরা সবাই আনন্দ করে বউ নিয়ে আসবো। আমার আম্মু একটা কথা দিয়া উনি সরে গেছে। এখন 2টা বাজে বর যাওয়ার কথা, সেখানে মাগরিবের নামাজ পড়ে হলেছে, মানুষ আন্ধার হয়ে যাইতেছে। এখন আমার আম্মু আমাকে মেহেন্দি পড়ার মতো কেউ নেই। আমার পাশের বাড়ির এক ভাবি এসে আমার মেহেন্দি পড়াই দিয়ে গেছে। তো পরে আমরা বিয়েতে গেলাম রাতে 8টা বাজে, বিয়েটা সেখানে সেভাবে হয়ে গেছে, ভালোই চলতেছি। আর ওই টাকাটা ওইভাবে রয়েছে, ওনারা আমাদেরকে একটা ঘর উঠে দিছে। তো ভালোই চলতেছিল 3 মাস। হঠাৎ 3 মাস পরে আমার সম্বন্ধীর একটা সাইকেল আমি আপনার নিয়ে যেতেছিলাম যে আমার বড় বোনের বাসায়, যেমন একটু দূরে আর কি, চাঁদপুরেই, হরিণাঘাটে। তো ওই বোনের বাসায় যাইতে গিয়ে আমি ভাবির কাছে বললে, আমার ভাই আমার বিয়ের 2 মাস পরে ধরেন বিয়ে করছে আর কি, সম্বন্ধী আর কি। তো ওনার বোধ থেকে বললে আমি সাইকেলটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে সাইকেলটা নিয়ে আস্তে আস্তে আমার রাত্রে 11টা হয়ে গেছে। সকালবেলা সাইকেলটা আমাদের বাড়িতে রেখে দোকানের সামনে আসার পরে মানুষ থেকে শুনি যে আমার সম্বন্ধী নাকি আমাকে বলছে ওনার সাইকেলটা আমি চুরি করে নিয়ে গেছি। তখন ওই বিষয়টা প্রায় লোকে বলতো, দোকানের সামনে যায় যে আমার সামনে পড়তো, সে বলতে কিরে তুই বলে সাইকেল চুরি করছিস, তোর সম্বন্ধীর 4 মাস হয় বিয়ে হয়েছে, এখনই শ্বশুরবাড়িতে এই কাজটা করতে পারলি? তা আমি বলছি যে তোমরা কেউ এর আগে আমার এই কথাটা বলার সাহস পাইছো? বলে যে না। তাহলে তুই চুরি করছো সেই জন্যই বলছে। আমি আমার সম্বন্ধীর কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম ওনার, ভাই আমি এটা করছি? চুরি করেই তো নিয়েছ সাইকেল। এইটা উনি কেন বললো সেটা উনি জানার উপর, ওনার উপর আল্লাহ জানে যে উনি আমার প্রতি এতটা নারাজ কেন হইলো সেদিন। তখন আমি ওনাকে আবার জিজ্ঞাসা করি, ভাই সত্যি সাইকেল চুরি করছি? কহ। আমি ঠিক আছে চুরি করছি, তাহলে সাইকেল আর কোনোদিন দিব না, পারলে আপনি আমার থেকে নিয়ে যান। এই রাগ করে আমি সাইকেল দিই নাই। সেই সাইকেল আজও পর্যন্ত সেই খালার যে ঘরের কারে উঠে রাখছিলাম, আজও পর্যন্ত সেই ঘরের কারে এখনো আছে সাইকেল। তো এই বিষয়টা সেখানে শেষ হয়ে গেল, হয়তো ভালো হইতো। মাঝখানে আপনার দোকানের সামনে আসলে মানুষ চোর বলতো আমাকে, এই সাইকেল চুরির বিষয়টা নিয়ে। আসলে তো চুরি করেনি, কিন্তু আসলে চুরি করি না, কিন্তু উনি কেন এটা করছে উনি ভালো জানে, মিথ্যা অপবাদ। জি। তো আমি এই জিনিসটা মানে নিতে পারতাম না। ছোট ছোট বাচ্চারা আমাকে বলতো হ্যাঁ ভাই সাইকেল চুরি করছে। হ্যাঁ, তা এখন আমার সাথে যদি একটা বন্ধু, একটা ফ্রেন্ড আসতো, সেও যদি কথা শুনতো, আমার ভাইয়া খুব লজ্জা লাগতো। তখন আমি মনে মনে ভাবলাম, যখন চোরই হইছি তাহলে হ্যাঁ আমি নিঃস্ব করে দিম। মানে এই একটা পরিকল্পনা, আমার খারাপ একটা ডিসিশন আমার ভিতরে চলে আসলো। আসার পরে আমাদের দেশে একটা চোর আছে, আপনি সে মানে চুরি করে, এর কাজ হচ্ছে চুরি করা। তো আমি বললাম যে এইসব কাজ তো আমি কখনো করি নাই, আর আমি এতটা সাহস করে এটা পারবো না। তো আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম যে তুই আমার এই কাজটা করে দিবি। কি? আমি বলছি যে তুই এটা করবি, তুই পারবি কিনা বল। তো সে বলছে না আমি পারবো না, আমি এইসবের ভিতরে নাই ভাই, আমি এইসব ছেড়ে দিছি। তো আমি এটা বলে রাখি ভাই, আমি আবার একটা আদর্শ শিশু নিকেতনের পোলাপান যে স্কুলে পড়ে, কিন্ডার গার্ডেন বলে, আমি ওই স্কুলে চাকরি করতাম। পোলাপানরে ভ্যান দিয়ে নিয়ে আসতাম, নিয়ে যাইতাম আর কি। তো সেই স্কুলের সভাপতি ছিল আমার সম্বন্ধী। আমার 1.5 মাসের বেতন আটকা রাখছে ওই সাইকেলের বিষয়টা নিয়ে আর কি। আমার টাকা দিতেছে না, আমি সাইকেলের টাকা নিয়ে কেটে রাখবো। তো এইভাবে অনেক খ্যাফে আমি ওনার প্রতি, মানে একবারে খুব রাগ হয়ে গেছে ওনার প্রতি আমার। তো আমার সাথে একটা ড্রাইভার ছিল আলামিন করে, ও একটা মেয়ের সাথে কথা বলতো। মেয়েটার নাম আছে সাইদা, তাদের বাড়ি ছিল আপনার রামপুরচর। তো ও কথা বলতে আমার খুব ভালো লাগতো। তখন আমার ওই পরিবার তো আমার আছেই, আমি ওই মেয়ের সাথে ওর থেকে নাম্বারটা নিয়ে কথা বলতে বলতে ওই মেয়ের সাথে আমার একটা সম্পর্ক, ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তো প্রায় মানে 1 মাসের ভিতরে ওই মেয়ের সাথে আমার ভালো একটা রিলেশন হয়ে গেল। তো মেয়েটাকে এমন একটা পজিশন গেল যে ওকে আমি বিয়ে করবো ডাইরেক্ট। আমি প্রস্তাব দিয়ে ফেলছি যে ওরা আমি বিয়ে করবো। আপনি তো তখন বিবাহিত? হ্যাঁ বিবাহিত, কিন্তু ওই যে ওর ভাইয়ের এইসব নিয়ে আমার খুব রাগ ওনাদের উপর হয়ে গেছে। এটা নিয়ে আমার পরিবার কোনো প্রতিবাদ করে নেই, উনি বলছে যে আমি এসব জানি না। আচ্ছা, আমার পরিবারের কাছে যদি আমি এটার বিচার না পাই, তো আমি বিচারটা কার কাছে পাবো? তখন এই বিচারটা আমি না পাওয়াতে আমি এক পর্যায়ে বললাম যে আমি ওকে বিয়ে করে ফেলবো, এর থেকে মুক্তি হয়ে যাব। আর ওই যে বিয়ে হয়েছে 4 মাস, আমার বাড়িতেও ও যায় নাই, ও ওদের বাড়িতে রয়েছে, আমার বাসাটা ওদের বাড়িতে হয়েছে। আমার বাবা মা যেহেতু এটা মাইনে নেই নাই, বউ ওনারা বাড়িতে উঠাইবো না যতন পর্যন্ত আমি ওনাদের যে পাওনা যেটা চাইছে ওটা যতদিন না দেয়
তখন যাক এভাবে রইছে, ওদের বাড়িতে রইছে, আমি আইসা যাইসা ওদের বাড়িতে রইছে, থাকছি আর খাইছি। তো ওই মেয়েটাই বিয়ে করবে এরকম একটা পরিকল্পনা চলে আসছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি ওকে বিয়ে করবো, ঢাকা চলে যেতেছে। আর আমি ওই যে চুরি পরিকল্পনা করছি সেটা হচ্ছে এই ঘটনার পরে প্ল্যানটা আরও বড় করলাম যে এটা আমি করবই। আর ওই মেয়েকে বিয়ে করতে গেলে টাকা দরকার আছে, আমার সম্বন্ধিত আমার এই টাকা আটকে রাখছে, তাহলে আমি এই টাকাগুলো কই পাবো এখন বিয়ে করলে? তখন আমি ভাবলাম যে ওনার ঘর থেকে আমি নিব, উনি বেতন উঠে নিব যেই দিন, সেই দিনই ওনার ঘর থেকে আমি এই টাকাগুলো নিয়ে যাবো। তখন একদিন বেতন ঠিকই উঠাইলো, আমি ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করলাম যে 2000 টাকা আমি তোরে দিব, তার বিনিময়ে তুই শুধু তার বউর একটা শাড়ি আছে, সে শাড়িটা আমার আইনে দিবি, আর আমার সম্বন্ধে মানি ব্যাগটা শুধু আইনে দিবি। হয়তো মানি ব্যাগের ভিতরে কিছু টাকা থাকলে আমার বিয়ে করার জন্য সুবিধা হইব, আর শাড়িটা হচ্ছে তার আমি কিনা দেবো, হয়তো কিনার থেকে বাঁচবো। তো সে এটা রাজি হইলো। রাজি হওয়ার পরে সে তার সাথে আমি ছিলাম, কিন্তু আমি কখনো এই কাজটা ধরি নাই, সে যা ধরার সেই করছে। করার পরে আমি যা যা বলছি সেই 2টা জিনিস আমার হাতে এনে দিছে, আর কিচ্ছু দরকার নেই। তখন তারে মানিব্যাগ খুলে দেখি যে সেখানে 350 টাকা আছে আর ওই শাড়িটা। তখন আমি 2000 টাকা কোথা থেকে দিমু? তখন ওরে বললাম যে সমস্যা নেই, তুমি যাও, আমি কালকে সকালে দিতেছি তোমারে। তারপর ওরে আমি আর টাকাটা দেই নাই, যেহেতু আমার কাছে টাকা ছিল না। আমি ওগুলা নিয়েই দেশ থেকে পলাই গেছি, ঢাকা চলে আসছি ওই শাহিদার কাছে আসার পরে ওরে বিয়ে করবো শাড়িটা নিয়ে দিছি। তো ওদের ফ্যামিলি, তোর বড় বোন আমাকে বললো যে এই ছেলেটা তো ভালো দেখা যাইতেছে না, এর সাথে আমার বোন বিয়ে দেওয়ার দরকার নাই। তো শাহিদারও এর আগে একটা বিয়ে হয়েছে, ও জামাই ওরে ফালাইতে চলে গেছে, এটা আমি জানতাম না, পরে জানছি আর কি। তো ওরে আমি বিয়ে করলাম আর কি, 1.5 লাখ টাকা কাবিনে বিয়ে করে ফেলছি অলরেডি। আগের ওয়াইফ এটা জানেও না? না, ও জানে না, কিন্তু শাড়িটা যখন নিয়ে এসেছি ও বুঝতে পারছে যে আমি একটা কোনো বাজে কাজে জড়িত হইতেছি আর কি। তো বিয়েটা করার পরে মনে হয় 15-20 মিনিট পরেও আমায় ফোন দিয়ে বলছে যে আপনি বিয়ে করার জন্য শাড়িটা চুরি করে নিয়ে গেলেন কেন? তাহলে এখন তো আমার ভাইয়ের কথাটাই সত্যি হইলো। আমি বলছি সত্যি হইলো হয়েছে। হ্যাঁ, তো পরে আমি ওকে বিয়েটা করে ফেলছি। করার পরে আমি 9 দিনে ওর কাছে ছিলাম, অন্য একটা বাসা ভাড়া নিছি, নিয়ে ওখানে থাকতেছি, খাইতেছি। ওর বড় বোন আমাকে একটু সহযোগিতা করতেছে, বাচ্চা সদাই করে দিতেছে। তো 11 দিনের কালে আমার কাছে ফোন আসলো যে আমার বড় বউর অবস্থা খুবই খারাপ, ও এখন হসপিটালে ভর্তি। মানে তখন বড় বউ জেনে গেছে যে আপনি বিয়ে করেছেন? জি, খারাপ জেনে তো গেছে, আর খারাপ হচ্ছে আমার মেয়ে তখন মানে পৃথিবীতে আসতেছে আর কেমন একটা অবস্থা। 11 দিনের কালে, বিয়ের 11 দিন পরে ওরা হসপিটাল নিয়ে গেছে চাঁদপুরে। তখন আমি নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে আমার তো এখন আর ভালো লাগতেছে না, যে আমার সন্তান পৃথিবীতে আসতেছে, আমি এই ভুলটা করছি, এটা তো আসলে আমার জন্য ঠিক হয় নাই, আমি কি করতেছি। তখন আমি করলাম কি, আমি যে দেশে বাড়িতে যাব, আমার তো টাকা নাই, তা আমি এখান থেকে যাবো কীভাবে? তখন আমি ওর বড় বোনের বাসায় যাওয়ার পরে আমি কিছু জিনিস বিছনাদারি এগুলো তোকাইছিলাম আর কি, যে আমি 500 টাকা হইলে যদি আমি যাইতে পারি গা। তখন তোকাইতে যে এক পর্যায়ে আমি কিছু জিনিস পেলাম, 2000 টাকা, একটা সোনার চেন আর এক জোড়া কানের জিনিস। তো আমি ওই শাহিদা যে ওরে বললাম যে আপার বাসা আমি এগুলো দেখছি, সাথে 2000 টাকাও আছে, 2000 টাকা থেকে আমার 1000 টাকা দাও ধার হিসাবে, আমি বাড়িতে ইমার্জেন্সি যাইতে হবে। কিন্তু শাহিদাকে তখনও বলিনি আসলে কি জন্য যাব। তখনও বলছে আমার পক্ষে ভাই সম্ভব না, আমি এটা দিতে পারবো না, তুমি আপা আসো, এটার জন্য ওয়েট করো। আমি বলছি আমার ওয়েট করার সময় নেই, তুমি দিবা? কয় না। তারপর আমি ওরে লুকেয়া প্যান্ট শার্ট পরে আমি আইসা যা ছিল ওইখানে সব নিয়ে চলে আসছি, টাকাও রেখে আসি নেই, আর ওই স্বর্ণ টর্ণ ওগুলো রেখে আসি নেই। তো নিয়ে আসার পরে আমি সৌদা চাঁদপুরে চলে আইসা ওর হসপিটাল ঢুকে দেখি যে সত্যি ওর অবস্থা ভালো। আর ওই যে মানি ব্যাগটা চুরি করে নিয়েছি ওইটা আর আমি আর ফালাইনি, ওইটা আমার সাথেই রেখে দিছি। তখন ওই মানি ব্যাগে যখন ওই এর ভিতরে ভাই আমার পরিবারের অবস্থা খারাপ দেখা আমি চেনটা বিক্রি করে ফেলছি 11,000 টাকা। আচ্ছা, চেনটা বিক্রি করে ফেলছি 11,000 টাকা, আর ওই নাক ফুল আর কানের জিনিসগুলো আমি আমার কাছে রেখে দিছি। তো এই পরে আমি 11,000 টাকা বিক্রি করে যখন হসপিটালের কিছু ওষুধের বিল দিতে গেছিলাম, তখন আমার সম্বন্ধে আমার সামনে দাঁড়াইছে। আমার মাথায় এটা ছিল না যে মানি ব্যাগটা তো ওনার, এটা তো আমি চুরি করছি, ওনার সামনে এটা বাইর করার তো আমার ঠিক হয়নি। আমি মানি ব্যাগটা ওইখান থেকে বাইর করে ফেলছি, বাইর করে উনি মানি ব্যাগে তাকা দেখে যে মানি ব্যাগ ওনার, কারণ ওনার মানি ব্যাগটা ছিল সাদা, কলমের কালি দিয়া ওনার একটা ফোন নাম্বার মানি ব্যাগের পিছনে লেখা ছিল, আর ওনার সাথে ওনার নামও। আমি ওইটার খেয়াল করি নাই, উনি এটা দেখে উনি বলছে যে আপা মানে আমার এক কাছের আপা ছিল ওদের বাড়িরই, উনি বলে ফেলছে ওনার কাছে যে মানি ব্যাগটা আমার, ওই দেখেন আমার ফোন নাম্বার ইটি সব দেখা আছে ওখানে। পরে হসপিটাল বিল দিয়ে আমি বাড়িতে চলে গেলাম। সবাই আমাকে টার্গেট করে রাখছে যে আমাকে খুব মারধর করবে আর কি। মানে আপনি একদম তখন মানে চোর, মানে সেই রকম ভাবে এস্টাবলিশ চোর, একেবারে 100% প্রমাণ আমি চোর।
যখন জানা পেলো যে না আমি এটা 100% শিওর আমি এটা করছি, তখন আমি নিজে ভাবলাম যে এখন তো ধরাই খেয়ে গেছি, তখন আর এটা বিষয় লুকে কি আছে। তখন ভাইয়া আমার শাশুড়ি আসলে আমাকে খুব বেশি ভালোবাসতো। আমার শ্বশুর খুব ঘৃণা করতো আমাকে। প্রথম ঘরের কথা বলতেছেন? হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে নিজের ছেলের থেকে আমার মনে, আমি এখনো ওনার কথাটা খুব বেশি মনে করি যে উনি আমার জন্য যা করছে সেটা আসলে ভালোবাসতো। তারপরে ওই বিষয়টা জানাজানি হওয়ার পরে আমার শাশুড়ি আমাকে বাইর করে দিল ঘর থেকে, যে বাবা তুমি চলে যাও, তোমার এখন অপমান আরো বেশি হইবা, যেহেতু প্রমাণ হাতে। আমার ছেলে তোমারে মারবো, কিন্তু আমি সেটা সহ্য করতে পারবো না, যেহেতু শেষ পর্যন্ত তুমি আমার বড় জামাই, রাইট, তো তুমি বাইরে যাও। পরে আমি বাইরে হয়ে গেল, আমার বাইর করে দিল, পরে আমি যেভাবে পলাই গেছি আর কি। তো তখন আমার মেয়ে পৃথিবীতে চলে আসছে। তো আমি আসলে ওই অবস্থা খুব কষ্ট পাইতাম, যে খুব দুঃখজনক। মানে আমার মেয়েটা এমন সময় আসলো যখন আমি আসলে মানুষের কাছে চোর হয়ে গেলাম। আর আমার ভাগ্যটা এমনটা খারাপ, তারা একটু কোলে নিমো সেই সময়টাও আমার ছিল না। তো পরে এইভাবেই পলা রইলাম আর কি, 1 মাসের মতো আর কি। পলে থাকার পরে আমার পরিবার আমাকে বুঝিয়া বাজিয়া যাক যেভাবে পার ভাইয়ের কাছে ক্ষমা টমা চায়া আমাকে বললো। আমি পরে এটা নিয়ে বিচার বসাইলি শেষ পর্যন্ত। জি, আমার ওই যে ভাই উনি আমাকে বিচার ভিতর অনেক মারা মারে। ওই যে যিনি মুরব্বী ছিল আমার বিয়ের, উনি আমাকে মারে যে তুই এই অপরাধটা কেন করলি। আমি বলছি যে ভাই উনি আমাকে চোর বানাইছে, আমি চোর হইছি যখন, তো চোর হইছে ভালো করে হইছি, এর আগে কেউ আমাকে এতটা বলার সাহস পায়নি। উনি আমাকে চোর কেন বানাইলো, আসলে কি আমি চুরি করছিলাম? তো শেষ পর্যন্ত ওনাকেও সতর্ক করাইছে, আর আমাকে অনেক মারা হয়েছিল, মানে 2-4টা থাইতাবদ্ধ হয়েছিল আমাদের বাড়িতে বিচারটা বসে। তো পরে ওইখান থেকে ভাই আমি অনেকটাই ঠিক হয়ে যায় আর কি, যে এইসব বাজে চিন্তা ভাবনা আমার ভিতর নেই, ভালোই চলতেছি, ভালোই ফিরতেছে। হঠাৎ আমার পরিবারে অ্যাপেন্ডিসাইটের ব্যথা শুরু হইলো। আচ্ছা, তখন আমার মানে দেওয়ার মতো, ওরে চিকিৎসা করার মতো আমার কোনো টাকা ছিল না আমার কাছে। সবার কাছে চাইছি, কারো কাছে নাই। শেষে আমার একটা চিন্তা আসলো যে আমার পরিবার যদি বাঁচে তাহলে আমি জীবনে অনেক ঘর করতে পারবো। সেই ঘর যেটা আমার শ্বশুরবাড়ির টাকা দিয়ে করানো, সেই ঘরটা আমি 2 মাস হয়েছে মনে হয় ঘরটা বানাইছি। কিন্তু কি ঘরে 2 মাস বানাইছি, কিন্তু 10 দিনও থাকতে পারি নাই। ঘরটা আমি বিক্রি করে ফেললাম, 50,000 টাকা 48,000 টাকা ঘর বানাইতে খরচ হয়েছে আর কি। আমি ঘর বেচে ফেলছি 22,000 টাকা। 22,000 টাকা বিক্রি করে আমি এটাই বলছি যে আমার পরিবার যদি বাঁচে তাহলে আমি ঘর আবার উঠাইতে পারবো, আগেও বাঁচুক। তখন আমি ঘর বিক্রি করলাম। ওর আপনই খালতো ভাই, ওর আপন খালতো ভাই নিছে, কিন্তু ওনার কাছে আমি টাকা ধার চাইছি, উনি আমার বলছে যে টাকা নাই। অথচ আমি ঘর যখন কিনে নিছে তখন টাকা উনি দিয়েই নিছে। তো ওরে ঢাকা সেলিনা হসপিটালে আমি চিকিৎসা করাইলাম। আমার তখন প্রচুর জ্বর, আমি ওর জন্য এতটাই মানে হয়ে গেছিলাম যে আমার জন্য অনেক করছে। ফার্স্ট ওয়াইফ না সেকেন্ড ওয়াইফ? ফার্স্ট ওয়াইফ। ফার্স্ট ওয়াইফ, জি। তো ও আমার জন্য অনেক কিছু করছে। এখন আমি খুব অসুস্থ হয়ে ওর প্রতি মানে একটু টান বেশি হয়ে গেল আমার, যে আমার জন্য অনেক কিছু করছে, ওর জন্য আমার কিছু করা অবশ্যই দরকার। তখন ও যাক অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হইলো, ও সুস্থ হইলো, ওরে বাড়িতে নিয়ে আসলাম। আনার পরে ভালোই চলতেছে, ভালোই যাইতেছে। হঠাৎ ও আমাদের বাড়িতে আসলো, ওইখান থেকে সুস্থ হওয়ার পরে বিচার হওয়ার পরে বাড়িতে নিয়ে আসলাম। মাস 1.5-2 মাস যাওয়ার পরে আমার ছোট ভাই, মানে আমাদের সংসারটা ছিল একটু অভাবী ভাইয়া, রান্না বান্না সকালবেলা যা হইতো এটাই সারাদিন খাইতো। 1 পাতিলে 2 কেজি চাল পাকাইছে, এটা সারাদিনের খাবার। তো এক পর্যায়ে আপনার আমার ছোট একটা ভাই ছিল মুন্না, ও আবার একটু বেশি খাইতো। তো আমার পরিবার রান্না করতো ঠিকই, কিন্তু ও তরকারি যদি 1 কেজি রান্তো, ও খেয়ে বলতো আধা কেজি। তো ও একলা যদি আধা কেজি খাইতো, আরো 5 জন তো বাকি আছে, তারা কি দেখাবে? তো আমার আম্মু আবার আমার পরিবারে এটা নিয়ে খুব রাগারাগি করতো যে ও কেন শাসন করে না। আচ্ছা, এখন ওর কথা হচ্ছে যে আপনার ছেলে, আপনি নিজেই শাসন করেন না, আমি শাসন করি কি? আমি তো পরের বাড়ির মেয়ে, এখন শাসন করতে যাই কি আমি অপরাধী আপনার কাছে হমু? তো সে আমার কাছে এই বিষয়ে বিচার টিচার দেয় না। এক পর্যায়ে আমার ছোট ভাই একদিন ও রাগারাগি করে, আমার ছোট ভাই ওরে ধরে মারে। আমার ছোট ভাই আমার ওয়াইফরে ধরে মারে। আচ্ছা, তখন আমি ঢাকা উত্তরাতে বিরিয়ানি দোকান চাকরি করি। তখন আমি বিষয়টা জানার পরে আমি চলে আসি দেশে ওরে মারার জন্য। এই বইলা আমি বললাম যে আমার পরিবারে মারছে, আপনি আম্মা হয়ে আপনি এটার বিচার করলেন না, আব্বারও এটা বিচার করতে দিলেন না, তাহলে আমার পরিবার এখানে থাকার দরকার নেই, ওর এখানে কোনো নিরাপত্তা নেই। আমি ওদের বাড়িতে পাঠাই দিলাম। আমাদের বাড়ি পাশেই, বাড়ি 1 গ্রাম। তো বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আপনার ও বাড়িতে যাওয়ার পরে আমি ঢাকা চলে আসলাম, আমার ছোটো ভাইটা পাই না। ভাইয়া 3 মাসের ভিতরে সব কিছু এলোমেলো হয়ে গেল। পরে ভালো রাখছি, ভালো চলছে। আমি 12,000 টাকা মাসে তখন বেতন পাই, আমি তখন হেল্পার। ভালোই চলতেছিল, ভালোই ফিরতেছিল। 3 মাসের ভিতরে ও সব কিছু এলোমেলো করে দিল, আমার সংসারটারে তস নস করে ফেলে দিল। কিভাবে? কে এটা? এটা হচ্ছে আমার ওয়াইফ, বড় ওয়াইফ। সেটা হচ্ছে আপনার ও বিদেশ যাবে,
সেটা আমি জানি না। ওর বিদেশের পাসপোর্ট থেকে সব কিছু শুরু। হ্যাঁ, যখন সর্বপ্রথম আমার কাছে নিউজ দিল তখন আমি বলছি এর বিষয়ে যদি একটা কথা বলো তার পরবর্তী খুব খারাপ হবে। আমিও আমার পরিবারে না করে দিছি। আমার শাশুড়িও বলছে যে যা বিয়া দিয়ে দিছি পরের বাড়িতে মেয়েকে, এখন জামাই যদি বলে আমার মেয়েরা পাঠাইবো, আর যদি জামাই না বলে নাই, আমরা এটার ভিতরে কোনো কিছু বলতে পারবো না। ওর চাচা ওর ফ্যামিলিকে বলছে ওকে বিদেশ দেওয়ার জন্য, আপন চাচা। তো ওনার নাম ছিল রাজাক পাটারি। উনি উপায় না পাইয়া আমার পরিবার বলছে যে আপনার জামাইয়ের সাথে কথা বলেন, উনি যদি বলে অবশ্যই আমি যাব। তো ভাইয়া এর ভিতরে একটু কথা বলি। আসলে যেদিন ওকে আমি বিয়ে করছি সেই দিনও বলছিল, আমি ওকে জিজ্ঞেস করতাম তোমার সবচেয়ে কি বেশি ভালো লাগে। আজকে জীবনের গল্প আমি এখানে বলতে আসছি, এখানে মিথ্যা আশ্রয় বলার আমার কোনো প্রয়োজন, আমি যা সত্য সেটাই এখানে আজকে বলে যাবো। সেই সত্যটা বলে আমি নিজে হালকা করার জন্য আজকে এই জীবন গল্পে আমি আসছি। সেটা হচ্ছে আমার পরিবার আমি বলছিল যে আমার ফেলেন দেখার খুব ইচ্ছা, আর বিদেশ কেমন এটাও দেখার খুব ইচ্ছা। আমার মনে হয় ভাইয়া সেই দিনে সেই কথাটা উপর আল্লাহ হয়তো ওর কপালে লেখা লাগছে। হয়তো একটা উদাহরণ দিয়ে এটা বলতেছি আর কি। ওর চাচা আমাকে ফোন দিয়ে বললো যে তুমি ওরা আমি নিতে চাই, তুমি কি বলো? আমি বলছি বাজান আপনি কে সেটা পরিচয়টা দেন। উনি বললো যে আমি এরকম, তুমি আমাকে চিনো না। আমি বলছি আমি আপনারা খুব ভালো করে চিনি, এখন কি জন্য ফোন দিচ্ছেন সেটা বলেন, আমি কাজে খুব ব্যস্ত আছি। তখন আমি শ্যামলীতে বদলি হয়ে আসছি আর কি। তখন উনি বললো যে আমি তো ওরে নিতে চাই। তো আমি বলছি আপনি আমার পরিবারে নেবেন, এ কথাটা আপনি ভালোই তো বলে ফেলছেন, সাহসের সাথে বলেছেন। এরপরের বার আর জন্য এই কথাটা আপনার মুখ থেকে না শুনি। আপনি চাচা আছেন, ভালো থাকেন। তো এই পর্যায়ে উনি আমার ওই ফোনটা কাটিয়ে দেয়া ভিতরে সব কিছু করে ফেললো। আমার পরিবারও রাজি, আমার পরিবারকে লোভ দেখা হয়েছে। বুঝতে পারছি, ভিতরে সবকিছু। জি, পরিবারকে লোভ দেখাইছে 3 লাখ টাকা। আপনার যাওয়ার 6 মাসের ভিতরে 3 লাখ টাকা দিব। এটা হচ্ছে আপনার আমার ছেলে মেয়ে ওদেরকে দেখার জন্য। আর 60,000 টাকা দিবে আপনার 3 মাস পার হয়ে গেলে, যেমন 3 মাস ও ধৈর্যশীল হয়ে গেছে, ওদের খরচ আর বিদেশ যাইতে 1 টাকাও লাগবে না। ও এটাতে খুব খুশি, রাজি, ভিতরে সবকিছু করলো। আমাকে জানানোর পর আমি বলছি আমি এইসবের ভিতরে জানিও না, তবে তোর যদি মন চায় তুই যা, নাইলে থাক, সেটা আমার বিষয় না। আমি তুই করে বলছি ডাইরেক্ট। তখন ও আমার ভাইস্তার বাসায় ঢাকা মোহাম্মদপুরে যা থাকতো, অথচ আমার ভাইস্তা আমার সাথে কাজ করে, সে আমাকে ওই কথাটা বলে নেই যে তোর পরিবার আমার বাসা আসছে, থাকে, খায় বা পাসপোর্ট করতে করতেছে। আমি ভাইয়া একটা পর্যায়ে, যেটা সত্যি কথা, আমি ওকে বলছি যে যা তুই যদি ভালো মনে করস তাহলে যা, আমি কথাটা অবশ্যই বলছি। কিন্তু যখন আমি দোকানের সামনে, আমি ছুটিতে বাড়িতে গেছিলাম, দোকানের সামনে মানুষ বলে কিরে তুই কি এতভাবে রয়েছস, তোর পরিবার বিদেশ যেতেছে, মেয়ে মানুষকে বিদেশ যাওয়া ভালো। ভাই আমার খুব লজ্জা লাগতো। আর এত বিশ্রী কথা মানুষ আমাকে বলতো, যেটা আমার সহ্য হইতো না। আরে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, শেষ পর্যন্ত আমার পরিবার আমার সামনে রয়েছে। আমি তো তারে শেষ দিন গেলে একবার আয়া দেখছি। আজকে বিদেশে বাড়িতে চলে যাবো, 1000 সমস্যা হলে আমি তারা দেখতে পারবো না। তখন আমি না করে দিছি। ও এর ভিতরে 70,000 টাকা সুদে নিয়ে নিছে। আচ্ছা, যার বিদেশ যেতে 1 টাকাও লাগবে না, সে 70,000 টাকা কেন উঠাইছে? তখন আমি ওরে বলছি যে তো যাওয়ার দরকার নাই, মানুষ এইসব বাজে কথা বলে, তুই এইসব বাদ দে, এইসব ছাড়। দেখেন আপনি হার্টের সমস্যা রুগী, আপনার বয়সে চাপ বহন করতে পারেন না, 2টা বছর যদি আমি কষ্ট করে, হয়তো আপনার লাইফটাও ভালো হয়ে যেতে পারে। ও আমাকে অনেক রকম বলতে, ওর চাচাও বলছে। তো আমি বলছি যে না, তুই যদি 70,000 টাকা আমি মানুষের কাছে ঋণ করছি, এই টাকার বাড়ি কই, কে দিব এই টাকা? আমি বলছি যে ভাইয়া ওই আপনাদের এই অনুষ্ঠানে ওরও আসার খুব ইচ্ছা ছিল, আজকেও আমার সাথে বলছে যে যদি আমিও যেতে পারতাম তাহলে খুব ভালো হইতো, আমারও কিছু বলার ছিল। তখন আমি বলছি যদি পরবর্তীতে তোর যদি কখনো নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করবো আমি। যাই হোক, কি হলো এরপরে? তো পরে ওরা আমি বলছি ভাইয়া যে আমার একটা সাইডের একটা কিডনি বিক্রি করে 70,000 টাকা আমি শোধ করে দিই মানুষের, তারপরও তোমার আল্লাহর দোহাই তুমি যাও না বিদেশ। তখন ও আমাকে একটা কথাই বলছে ভাইয়া, যে আমি যদি যাই, মানে আমার নাম ধরে উল্লেখ করে কথাটা বলছে, আমি আমার নামটা এখানে বলতে চাই না, আমার নামটা উল্লেখ করে বলছে যে আমি যদি যাই তুই আমাকে ধরেও রাখতে পারবি না। এই কথাটা আমার ওয়াইফ আমাকে নিজে স্বয়ং তাদের বাড়িতে তখন আমি বলছে আমাকে। তখন আমি বলছি যে আমি তোকে যাইতে দিব না, এখন তোরে মানে আমার ওই চাচার উদ্দেশ্য নিয়ে আমি বকা দিয়ে একটা কথা বলছি যে সে তোরে কিভাবে নেয় আমি সেটাও দেখব। তো আমার পরিবার বলছে যে তুই পাল্লে ধরে রাখিস আমারে। তখন আমি বলছি যে ঠিক আছে আমি পাল্লে ধরুন। তোর ওর চাচা এই চিজের চাচামেচি শুনে আসলো, আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো কী হয়েছে রে? আমি বলছি যে ও যাইব না। কয় দেখ ওর সব কিছু রেডি করছে, এখন কোম্পানি আমার ক্ষতি দিতে দিব যদি ও না যায়, তাইলে এই ক্ষতি বাড়বইব। আমি বলছি আমার কিডনি বেচুম, আমি তারপর ওর টাকা শোধ করুম, ও যাইব না। তারপরও উনি ওরে নিবই, আমিও ওনার ধরে রাখতে পারবো না। উনি স্বয়ং নিজে ওই কথাটা ওইখানে দাঁড়ায় বলছে। যখন দেখলাম ভাই আমার পরিবারই আমার এই কথাটা বলতে পারছে, তখন আমি তাদের ঘরের উঠানের সামনে বসা, আমার পায়ের থেকে আমি নিজে জুতা খুলছি, খুলা আমার নিজের কপালে আমি
6টা বাড়ি গইনা গইনা দিছি যে আল্লাহ আমার কপালটা এরকম দিল কেন, আমি আসিলাম কোথা, আমার সমাজটা ছিল কোথা, আর আমি হয়ে গেলাম কি, আজকে চোরে চোর হইলাম, আমার পরিবার আমার থেকে দূর হয়ে যাইতেছে, আমার ফ্যামিলি থেকেও আমি। আপনার তো তখন সেকেন্ড ওয়াইফ ছিল? না, তখনও ছিল না ভাইয়া, আমার তখন ছিল বলতে ওই যে শাহিদা। সেকেন্ড বিয়েটা করছেন না তখন? জি, শাহিদা ছিল। শাহিদা এগুলো জানতো না সেই সময়? না, এইসব বিষয়ে ওর সাথে আমার একবারে টোটালি যোগাযোগ বন্ধ। তো আপনার ফার্স্ট ওয়াইফের কাছে আপনি আসতেছেন, তার সাথে যোগাযোগ আছে, এগুলো সে কিছুই জানতো না? একবারে টোটালি, মানে আমার যে সিমটা অন ছিল ওই সিমটা আমি অফ করে দিয়েছি। যোগাযোগ বন্ধ করেছেন কেন? আমি ইচ্ছা করে বন্ধ করেছি এটা, কেননা তখন চাইছিলাম যে আমার এই পরিবারটা যাক, সন্তান হয়েছে, আমি ওরে নিয়ে একটু ভালো থাকি, যাই কিছু। সেকেন্ড ওয়াইফ আপনার খোঁজ খবর করেনি, মানে কোথায় আছে কি অবস্থা কিছু জানতেন না? চাইছে, কিন্তু আমি ঠিকানা সবকিছু ভুল দিছি, সঠিক দেই নাই। হুজুগের বিয়ে করা আর কি, যেটাকে বলে বিশাল ভুল। হ্যাঁ, আরেকটা মেয়ের জীবনটাকে আপনি একেবারে জি ভাই নষ্ট যেটাকে বলে। হ্যাঁ জি। আচ্ছা, তারপরে সেটা হচ্ছে পরে আমি ওখান থেকে আমার নিজের কপালে নিজে জুতা দিয়ে বাড়ি দিয়ে আমি ওইটা চলে আসছি। এরপর আমি ঢাকা চলে আসছি, এর ভিতরে ও সব কিছু ওকে কইরা ওর ফ্লাইট হয়ে গেল কোরবানি ঈদের 4 দিন আগে। তো 4 দিন আগে যাবে, ও আমাকে বললো আপনি এয়ারপোর্টে আসেন, আমার সাথে পারলে দেখা করেন। তখন আমি ওর সাথে গেছি, ও ছোট ভাইও আসছে, আমার বোনের বাসা। আমি ওকে একদিন রাখছি পর্যন্ত, ও আমার কথা যত বুঝাইলাম ভাইয়া ও বুঝলো না, ও যাবেই। তো ঠিক আছে যাও। তো যাওয়ার পরে ও চলে গেল, ভালোই চলতেছে, ভালোই ফিরতেছে, আমি ওর অপেক্ষা রয়েছি। আমি আর ওই শাহিদার সাথে কোনো আমার সংযোগ নাই, ওর সাথে আমার ব্যাকআপ এইভাবেই। তো বিদেশ গেল, যাওয়ার পরে 15-16 দিন পরে ফোন দিল আমাকে, আমার আম্মুর সাথে কথা বললো, আমার সাথে বললো ভালোই ছিল। মনে হয় 3 মাস যাওয়ার পরে শুরু হয়ে গেল ভাইয়া উল্টাপাল্টা কথা। এর ভিতরে আমি একটু নোট করে রাখি ভাইয়া, সেটা হচ্ছে আমার পরিবারকে আমি বিদেশ যাইতে দিতে চাই নাই, ও যাবে। আমি একটা পলিটিক্স করে নিছি, ওর যদি গর্বে কোনো একটা সন্তান হয়তো আবার চলে আসে, পরে আমি ওকে, ও চলে গেল আমার সাথে এইভাবে চলতেছে হঠাৎ ও খুব অসুস্থ হয়ে গেল। ঠিক সেই সময়, এটা সত্যটা কতটা মিথ্যা কতটা সেটা আমি জানি না, ঠিক 6 মাস এর ভিতরে ও চলে আসবো, থাকবো না ওখানে, পরিস্থিতি ভালো না, ওর বেতন যেভাবে দিতে কথা ছিল এইভাবে দেয় না। এইটা শুনে আমার মন মেজাজ আরও ওনার ওই চাচার উপরে খারাপ হয়ে রয়েছে। তখন ও বললো যে আমার যদি বাঁচাইতেন চান তাহলে চলে যান। আমি বলছি ঠিক আছে, তুই চুপচাপ চলে আয়, যতদিন পর্যন্ত তুই সুস্থ না অবস্থা তোর মতো আমি তোর বাড়ি দিব না। তবে ও বলছে যে আমার টাকা তাহলে মানুষকে কীভাবে দেবো। আমি ওরে বলছি যে আমি বলছি না আমার কিডনি বেচে দেবো, আমি সেটাই করবো, তারপরে তুই চলে আয়। তা ওর চাচা বললো ওর কি অবস্থা সেটা আমি দেখতেছি, যদি কোনো সমস্যা ওর ট্রিটমেন্ট এখানে করবো তাও ও যাইতে পারবো না, হ্যাঁ কোম্পানির ক্ষতিপূরণ দিতে হবে আমার। তখন ওনারকে আমি গালাগাল করে বলছি যে আপনার ক্ষমতা, আপনার কোম্পানি বড় নাকি আমার পরিবার আমার থেকে হারা গেলে সেটা বড়। তখন উনি বলছে সেটা আমি তো এখানে আছি, আমি তো দেখতেছি। আর উনি এই পরিচয় নিছে, ওনার মেয়ে আর ছেলে নিতেছে আর কি, এই পরিচয় নিছে আর কি। কাজটা কি ছিল? মানুষের বাসায় গিয়ে কাজ? হ্যাঁ, কাজ করা। উনি যে কোম্পানির চাকরি করে, ওই কোম্পানির উনি নিচতলা থাকে, আর ওনার মেয়ে থাকবে দোতলায়, এই হিসাব চাকরি। আর ওনার ছেলেরে নিয়ে ড্রাইভিং শিখাইছে আর কি। তো পরে ওরে হসপিটাল নিয়ে গেল, ট্রিটমেন্ট হইলো। ওর সাথে আমার যোগাযোগ নাই 3 মাস, একবারে ইনটুডেরই যোগাযোগ বন্ধ। ও চাচার কাছে ফোন দিলে ও চাচা বলে কাজ করতেছে, চলতেছে, আমি উপরে যাই না, দেখা করতে দেয় না, আমি তো এইসব বিষয় জানি না, আমার কাছে ফোন দেয় না। আমি বলছি ওর ফোনটা বন্ধ কে, আপনি সেটা বলেন। আমার খুব চিন্তা লাগছিল তখন। 3 মাস পরে এইভাবে যত কষ্ট দুঃখ খোঁজাখোঁজের পরে ও ঠিকই হঠাৎ বাইরে এলো আবার, আমার ওয়াইফ বাইরে। পরে বলছে আমি অসুস্থ ছিলাম, হাসপাতাল ছিলাম, আমি এখন ঠিক আছি। তখন আমার সন্দেহটা ওই জায়গায় যেয়ে দাঁড়াইছে যে আমার সন্তান তো অবশ্যই ছিল, সন্তান কোথায় গেল, এটা আমার মনের অনুমান। তো বললো যে না আমার এইসব কিছু ছিল না, আমার পেটে গ্যাস জমে গেছিল, এখন সেই সমস্যা, আমার এই প্রবলেম হয়েছে। আমার ওইখানে এই 3 মাস ওনার বোনের বাসাও ছিলাম, আর ওইখানে হসপিটালও আমি ট্রিটমেন্ট নিজে হয়েছি, এই এখন সুস্থ হয়েছি। তো যাক, এই বিষয়টা আমিও আমার কোনোভাবে মানাইতে পারি না। আমার এক পর্যায়ে ওর সাথে আমার এমন বাজে অবস্থা চলে গেছে যে ও এমন কোনো দিন নাই আমার 14 গোষ্ঠী এক করে ফেলে, আর এমন কোনো দিন নেই আমি ওর 14 গোষ্ঠী এক করছি। মানে ফোনে গালাগালি, ইমুতে ভিডিও কলে গালাগালি, দুনিয়ার বাজে ধরনের ভাষা। তো বাজাইতেও আমাকে বললো, এর ভিতরে ভাইও আমাকে 14,000 টাকা দিছে যে আমি একটা রিক্সা কিনা চালানোর জন্য, যেটা সত্যি কথা। তা আমি ওই 14,000 টাকা রাইখা দিছি নিজের কাছে, রিক্সা চালাই না, রিয়া করি না। তো তার সাথে আমার গালাগালি এইভাবেই চলতেছে। এক পর্যায়ে সে আমাকে বলে ফেলছে তোর যদি ভালো না লাগে তুই তোর নিজের জীবন সাজা, যেভাবে পারস। আমি আমার জীবন সাজাইছি। প্রথম বাচ্চাটা কোথায় তখন? প্রথম বাচ্চাটা তখন ওদের নানি বাড়িতে। আচ্ছা, মানে ও আমাকে জিজ্ঞাসা করছে যে আপনাদের বাড়িতে থাকলে তো আপনার মা ওকে দেখে রাখতে পারবো না, তাহলে আমাদের বাড়িতে থাকলে এটাই ভালো হবে। তারপরে কি করলেন আপনি? আর তখন ভাই আরেকটু কথা আছে এখানে, আমার এক ছেলে এক মেয়ে বললাম, সেটা হচ্ছে আমার ছেলেরা যখন রেখে যায় তখন ওর বয়স 1.5 বছর। আচ্ছা, ছেলেটা ঠিক আছে। তো আপনি যখন বললো যে আপনার মতো করে জীবন সাজা, তখন কি করলেন? তখন আমি বললাম যে এটাই কি সত্যি? ও বলছে যে হ্যাঁ।
কেউ যদি আমার এলাকা সন্তুষ্ট না থাকে তাহলে যার ভালো লাগে যে যে ব্যাপারে জীবন সাজাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই কথাটাও ওর কাকারে আমি বলছি যে আপনি আমার সংসারটাও শেষ করলেনই, আমার জীবনটাও শেষ করলেন। বলে কী হয়েছে? আমি বলছি ও আমারে বলে যে আমি ওর থেকে মুক্তি হয়ে যেতাম, তো মুক্তিটা কীভাবে হমো সেই রাস্তাটা আপনি আমার দেখান। উনি আমাকে অনেক বকাছকা করলো, ওর চাচা ওর বিচার দেওয়ার পরে ওর চাচার কাছে উল্টা বিচার দিছে, আর ওর চাচা আমার খুব রাব ব্যবহার করলো, আমার সাথে খারাপ ব্যবহার করলো। বললো যে ঠিক আছে তুই অপেক্ষা থাক, ওর চাচা আমার বলতেছে তুই অপেক্ষা থাক, তোকে ও ডিপোজ দিয়ে দেবো আইসা। তখন আমি ওনাকে মানে নিজের জিদ দিয়ে সহ্য করতে না পারা ওনাকে আমি বকাছকা করছি যে আমার পরিবার যদি আমার এই কথাটা বলতো যে আমি তোমার আয়া ডিপোজ দিয়ে দেবো, তুমি অপেক্ষা থাকো, তাহলে সেটা মাইনে নিতে পারতাম। ও হচ্ছে চাচা, এই আমার জীবনটা সংসারটা নষ্ট করলো, আবার আমার এই হুমকি দিতেছে, ও আমার ডিপোজ দিত, সেটার জন্য আমি প্রস্তুত থাকতাম। তখন আমি বকাছকা এক পর্যায়ে করে আমি একটা ডিসিশন নিলাম যে আমি নিজে বিয়ে করব আবার। তখন বিয়ে করার আগে চিন্তা করছি, কিন্তু বিয়ে আমি করিনি। আমি স্টকে ডুয়েছি, দেখি ওর মন মানুষের ঠিক হয়নি, কিন্তু দিনে দিন দেখতেছিলাম যে বাজে অবস্থা। এর ভিতরে ভাইয়া আমার ওই যে চাকরি করা অবস্থায়, আমি চাকরি করতে 14,000 টাকা আমার ছিল, ওই যে শাহিদার যে জিনিসগুলো আমি নিয়ে আসছি, আমি আবার ফোন খুললে ওদেরকে ফোন দিলাম, ওর নাকি খুব বাজে অবস্থা, ওনারা ওর বড় বোনেরা করে ফেলছে এই স্বর্ণর জন্য আর টাকার জন্য। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এটার মূল্য কত, তখন ওনারা বলছে যে এটার মূল্য 30 থেকে 35,000 টাকা। তখন ভাইয়া ওই 14,000 টাকা সহ আর আমার বেতনের টাকা উঠে আমি 32,000 টাকা তাদেরকে দিয়ে দিছি। দিয়ে আমি তাদের কাছ থেকে ক্ষমা চাইছি যে আপনারা আমারে ক্ষমা করে দেন। আমার পরিবার ছিল, কিন্তু আমার পরিবারের সাথে যেভাবে একটা জিদ করে আমি নিজে ভালো থাকতে চাইছি, কিন্তু আসলে এটা ভালো থাকা না, আমি ভুল করছি, আমার যদি পারেন ক্ষমা দিতে থাকেন। ওই টাকাটা দেওয়ার পরে ওনাদের থেকে আমি ক্ষমা চাই নিয়েছি, ওনারা আমাকে বলছে যে আমারে ক্ষমা করছে। এরপরে ওদের সাথে আমার অলরেডি একবারে পুরোপুরি ব্যাকআপ টাকা দেওয়ার পরে, টাকাটা দেওয়ার পরে 8 থেকে 10 দিন পরে আমি ডিসিশন করলাম যে সত্যি আমি বিয়ে করব। তখন আমি মোহাম্মদপুরে, তো আমি ঈদের ছুটিতে দেশে বাড়িতে গেছি, আমার কথা ছিল 4 দিন পরে আসার। আমি 4 দিন পরে আসিনি, আসছি 9 দিন পরে। তা আসার পথে আপনার চাঁদপুর থেকে লঞ্চে ওঠার পথে দেখলাম যে চাঁদপুর থেকে 3-4টা মেয়ে উঠতেছে। তো মেয়ে উঠতেছে, আমি ওদেরকে দেখছি একটু গরিব টাইপের, মানে একটু বস্তাবাটি গাটি গুটিলে উঠতেছে। আমার খুব এর ভিতরে একটা মেয়েকে আমার একটু ভালো লেগে গেছে। তো আমি কেবিনে যাতায়াত করতাম তখনও, তো আমি কেবিন থেকে বাইর হইয়া আপনার ওরা দোতলা উঠছে, খোলা বিছনা বসবো, তো আমি ওদের পাশে কেবিন লক করে আমি ওদের পাশে গিয়ে বসলাম যে ওর সাথে একটু কথা বলতে পারি কিনা। একটা পর্যায়ে বলতে পারলাম অনেক চেষ্টার পরে। তো যার সাথে কথা বলতে চাইছি তার সাথে তো বলছি, এবং এদের সাথে যে গার্জিয়ান হয়ে আসছে ওনার সাথে বলছি, উনি আমাকে ধর্মের বাইরে কে বলছে। আমি ওনার কাছে অনেক মিথ্যা কথা বলছি, সেটা হচ্ছে ভাইয়া আমার বাবা মা নাই, আমি খুব অসহায়, আমার একটা পরিবার মানে আমার সঙ্গ দেওয়ার মতো একজনকে আমি চাই, এই ধরনের কিছু কথা বলার পরে উনি আমাকে ধর্মের ভাই বলে ফেলছে। আচ্ছা, তো ভাই বলার পরে আমি ওনাকে খুব ভালোভাবে একটা মানে আপ্যায়ন করলাম, নাস্তা পানির। মানে আপনার টার্গেট কি ছিল? যে টার্গেট ছিল এটাই যে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো। ও যখন আমাকে এই বলছে উনি বিয়ে, আমি ভালো থাকতাম। একটা বিষয় খেয়াল করার মতো যে আগের ওয়াইফ মানে প্রথম ওয়াইফ থাকা অবস্থায় ওনাদের পরিবারের সাথে ঝামেলা হওয়ার কারণেই আপনি কিন্তু সেকেন্ড একটা বিয়ে করেন। ওই মহিলার নাম কি ছিল? শাহিদা। এবং ওনার সাথে আপনার প্রথম স্ত্রীর সাথে ঝামেলা থাকা অবস্থার কারণে আপনি আবার সিদ্ধান্ত নিচ্ছেন যে আরেকটা বিয়ে করবেন, মানে রাগারাগি হচ্ছে মানে বিয়ে করবো একটা। জি, ওকে। তারপরে আমি ওনার সাথে পরিচয় পর উনি আমাকে বাইরে খেলেছে। এখন নেওয়ার পরে আমি ফোন নাম্বার দিয়ে দিছি, আমার কথাবার্তি চলছিল। ওনারা থাকতো মুন্সিগঞ্জে। তো পরে উনি আমাকে, ওনার নাম ছিল নজু আপা, উনি আমাকে খুব বেশি ভালোবাসতে হবে, যেটা সত্যি কথা। তো একদিন আমি 3 মাসের বেতন একসাথে নিয়ে গেলাম, 48,000 টাকা বেতন পাইছি। আমার বোনের বাসা যাব, আমি একটু ভালো করে যাবো। আর আমি যে এই অবস্থায় ওনারা যেন না বুঝতে পারে, আমি এটা নিজে লুকে রাখছি, আমি বলিনি তাদের কাছে যে আমি বিয়ে করছি, আমার ছেলে সন্তান, সবকিছু গোপন করেছি। জি, গোপন অবস্থায়। তখন ওনাদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে ভালোই আপ্যায়ন করলো। হঠাৎ উনি বললো যে ভাইয়া আমার আব্বা তো তোমারে দেখতে চাইতেছে, আমার আব্বা খুব অসুস্থ, তুমি আমার ভাই রাখছো, আমার আব্বা তোমার ছেলে ডাকছে, একটু দেখতে চায় তোমারে। আমার ওই বোন বললো আর কি। তাই আমি বললাম আপা আমার ছুটি আছে একদিনের, যদি পারেন আমি একদিনের ভিতরে আমি যাবো, একদিনের ভিতরে আপনার রাতটা আবার আমার উঠে দিয়ে আসবেন। যাক গেলাম। তখন কি প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ হচ্ছে না? না, যোগাযোগ ওর সাথে একবারে ব্যাকআপ, মানে ওর সাথে যোগাযোগ নাই আমার। বাচ্চা দুটো কোথায়? বাচ্চা দুটো ওর নানির বাড়িতে, আমি খরচ চালায় গেছি, আমি খরচ যা দেওয়া দিছি। আর তৃতীয় যে মেয়েটার সঙ্গে যোগাযোগ করতেছেন ওনার নাম কি ছিল? ওর নামও শাহিদা ছিল। জি। তো পরে আমার নজু আপা যখন ডাকছে যে ভাইয়া তুমি আমাদের বাসা আসো, তো পরে আমি গেলাম। যাওয়ার পরে দেখে আসলাম ওনারা ভালোই আছে, ভালোই চলতেছে। ওনার বোন ওই নজু আপার জামাইও পরে এই বিষয়টা মেনে নিছে আর কি, যে তারাও চাইছিল যে না আমার মতো একটা ছেলে
তারা ওই মেয়েটার সাথে বিয়ে দেয়, ওই মেয়েটা খুব গরিব। তো ভাইয়া সেখানে একই অবস্থা। পরে জানতে পারলাম যে ওই মেয়েটার এর আগেও 4টা বিয়ে হয়েছে। 3 নম্বর বিয়েটা যেটা আপনি করলেন, যেটা আপনি বিয়ের আগে জানছেন না বিয়ের পরে? বিয়ের আগে জানছি আমি, জেনেও তারপর বিয়ে করছেন? না, সেটা পরে আসছি। হ্যাঁ, তো 4টা বিয়ে হয়েছে। সেই মেয়ের নাকি এটাই উদ্দেশ্য যে সে ছেলেদেরকে বিয়ে করে, যে কোনো একটা প্রবলতা দেখায়, বিয়ে করার পরে আপনার ওই ছেলের থেকে টাকা যেটা হয় আর কি, কাবিননামা যেটা হয়, সেখান থেকে যেটুকু পারে উঠাই নিয়ে ওই ছেলের আবার ছেড়ে দেয় ওই নিজেই। আচ্ছা। তো পরে আমি যখন আসলে মানুষটা এত সুন্দর কিন্তু সে এই ধরনের কাজ করে, ওইটা আমার কাছে একটু অন্যরকম লেগে গেছে। আমি এটা যাচাই করতে চাইলাম, দেখলাম যে কথাটা সত্য। তারপরে আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে ওই বোন আমায় বলল যে আমার আব্বা তোমার একটু দেখতে চায়, তুমি একটু আমাদের দেশে বাড়ি যদি যাইতে তাহলে খুব ভালো হইতো। তা আমি বলছি যে আপা ঠিক আছে যাব, কিন্তু একদিন সময় আছে আমার হাতে ছুটি, এর বেশি থাকতে পারবো না। দিনের বেলা যাব, রাত্রেবেলা 11টা গাড়িতে আমার আবার উঠে দিবেন, আমি সকালবেলা এসে ডিউটি করবো। তুমি আমার সততে রাজি। আমিও গেলাম। যাওয়ার পরে যা দেখলাম ওনার আব্বা মজু চৌধুরী হাট বাজার ওইখানে দাঁড়ায় রয়েছে ওনার ছোট বোন, ওনার ছোট মেয়েরে নিয়ে আর কি। পরে উনি বললো যে ঠিক আছে চলো। আমি বললাম আপা উনি না অসুস্থ, তো উনি বাজারে কেন? কয় তোমার দেখার জন্য ওনার সুস্থ ঠিক হয়ে গেছে। আসলে ছিল এটা মিথ্যা কথা। আর উনি ছিল যেমন ওনার যেই নজু আপার যে ছোট বোন সাথী, ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য উনি আমাকে দেশে নিয়ে গেছে, কিন্তু আমি এটা জানতাম না। উনি আমার টাকা দেখছে, ভালো ছেলে দেখছে, কিন্তু আমার তো ভিতরে কি লুকে রাখছে সেটা আমি জানি। পরে গেলাম বাড়িতে। যাওয়ার পরে ওই সাথীর ছোট বোন কুলসু, ও আমার নৌকা দিয়া মানে বেরিয়ে এপার থেকে ওই পারে নৌকা দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে ভালোই ছিল, ভালোই করে আমি বাড়িতে ওইখান থেকে ঢাকা চলে আসে, ওনারা আমার আসতে দেয় না, বলে যে না আজকে যাও না, কালকে সকালবেলা যাও। তখনও বিয়ে হয়নি না। তখন আমি ওনারা বললাম যে আপা না, আমি ঢাকা চলে যাবো, না হয় আমার চাকরি থাকবো না। তো বললো ভাই বোন ডাকছো, তো বোনের একটা রিকোয়েস্ট রাখো, সকালবেলা চলে যাও। কিন্তু সকালবেলা ভাই আমাকে ভোরবেলা উঠে দেওয়ার কথা ছিল, কিন্তু উনি সেটা করে নাই। আমি উঠা থেকে যে বেলা 12টা বেজে গেছে। তখন আমি ওনার সাথে খুব রাগারে করলাম যে আপা আপনি এটা ঠিক করেন নি, কারণ আমার চাকরি যদি থাকতো তাছাড়া আমিও হয়তো আপনি 2 টাকা চাইলে আপনার দিতে পারতাম, কিন্তু আমার চাকরি যদি জায়গাতাম ভাইদের কাছে আমি কি জবাব দেবো? তখন বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই, তুমি যখন আমার বোন ডাকছো তো আমি একটা কথা তোমার বলবো। কি বলবেন? শর্টকাটে বলেন। তুমি বললো আমার এই বোনটা খুব অসহায়, ও খুব ভালো মেয়ে, তুমি তো আজ হলে বিয়ে করবা, কাল হলে বিয়ে করবা, তাহলে আমার এই বোনটা যদি তোমার হাতে তুলে দিই তোমার কোনো আপত্তি আছে? আমি তখন বলছি এখন বুঝতে পারছি আপা যে আপনি কি জন্য আমাকে যেতে দিতেছেন না। তো আমি এখানে বিয়ে করতে আসি নাই, আমি ঢাকায় এখন চলে যাবো। তখন উনি যখন বলছি চলে যাবো, তখন উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তা ধরে ধরে ওনারে ঠিক করে উঠাইলাম যে আপা অজ্ঞান হয়ে গেলেন, এমনিতে শরীরটা ভালো না, যাক আমি গোছাগুছি করে নিচ্ছি, আমি ঢাকা চলে আসুম। উনি তখনই একটা মানে বেহুশ অবস্থা হয়ে যায়। ঢাকার কথা শুনলে উনি মানে ওনার উদ্দেশ্য হচ্ছে বিয়েটা করি আমি এখান থেকে যেন যাই, এর আগে যেন না যাইতে পারি। ভাই এভাবে হইতে হইতে আমার 4 দিন ওইখানে এভাবে আটকে রাখছে। ধরেন এক কথা, আমি রাত্রে শুইতে গেলাম, আমার 2 পাশে ওর বড় বোন জামাই পাশে একজন থাকতো, আমি মাঝখানে। আমার একলা বাইরে হইতে দিত না। আর রাস্তার সাথে চা দোকানদার কিন্তু আমার চা খাইতে একটু যাইতে দিত না। আমি একটা অনেক বন্দি অবস্থায় পড়ে গেছি। এই শাহিদা না, শাহিদাকে বিয়ে করতে বলছে নাকি অন্য কাউকে? না, এটা হচ্ছে ওই নজু আপা যিনি আমাকে ভাই ডাকছে, আমি ওনাকে বোন ডাকছি, ওনার ছোট বোন। আচ্ছা, ওকে। আর নজু আবার প্রসঙ্গটা একটু পরে। তারপরে এরকম হয়ে গেল। হইতে হইতে এক পর্যায়ে আমি রাজি হইলাম যে ঠিক আছে, ওনার অবস্থা দেখে আর কি, উনি অজ্ঞান হয়ে পড়ে যায়, দাঁত মুখ খিলে পড়ে যায়। তখন আমি রাজি হইলাম যে ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু ওরে আপনাদের সাথে নিয়ে যেতে, আমি আমার সাথে নিতে পারবো না এখন, যেহেতু আমার চাকরি তাকে জয়েন করা দরকার। হ্যাঁ, সব কিছু রেডি। ওর ফ্যামিলি, ওর ভাই মানে না এটা, ওর আব্বা মানে না, ওর আব্বা চায় না এইভাবে বিয়েটা হোক। শেষে গায়ে হলুদ হইলো, সব গায়ে হলুদ হইলো, শুধু বিয়েটা বাকি ছিল। আর আমার কাছে জন্ম নিয়ন্ত্রণের পরিচয়পত্র কাগজ ছিল আমার কাছে, কিন্তু আমি বলছি যে আমার কাছে নেই, কেননা আমি চাই না বিয়েটা হোক এইভাবে। তো তখন ওই গায়ে হলুদ হওয়ার পরে অনেক মানুষের জানাবনি হয়ে গেছে যে বিয়ে এইভাবে হইব না, এইভাবে কাজী দিয়ে বিয়ে পড়াইব। নজিয়াবার কথা হচ্ছে কাজে মসজিদের হুজুরে দিয়ে বিয়ে করামো, প্রয়োজন হইলে ঢাকা দেওয়া বড় করে বিয়ে করাম, কিন্তু বিয়ে এই ছেলের সাথে হওয়া চাই, আমার বোনের বিয়ে আমি দিমই। তো এক পর্যায়ে ওই সাথীর যে ছোট বোন ছিল কুলসু, সে আমাকে বললো যে নয়ন ভাই আপনি বিয়েটা করেন না। আমি বলছি কেন? তোমার বড় বোনের বিয়ে, তুমি তো খুশি হওয়ার কথা। বলে হইলো আপনি বিয়েটা করেন না। আমি কেন সেটা আমার বলো। কয় আপনারা এটা বলতে হইব? আমি না, কি হয়েছে বলো আমারে।
ভাইয়া আমি চাই আপনি এনার সাথে আমার বোনের সাথে বিয়েটা না হোক আপনার। কেন, কি সমস্যা? তো আমাকে বিস্তারিত কিছু বললো যে ও মানে এইভাবে হাইচা কিচা থাকতো, খুব একটু সুন্দর টাইপের, একটু হাসি খুশি সময় থাকতো। আমি ওর প্রতি, ও আমাকে সব কিছু বিস্তারিত খুলে বলছে যে ও চায় না যে ওর বোনের সাথে বিয়ে হোক, ও চায় যে ওর সাথে আমার বিয়ে হোক। তখন আমি এটা জানার পর আমি একটা ফাঁদ খুঁজলাম যে কীভাবে আমার এখান থেকে বাইরে হওয়া যায়। তখন ওরে বললাম ঠিক আছে তোমার সাথে আমি পরে কথা বলবো, কিন্তু আমার এই বের থেকে বাইর করার একটা রাস্তা দেখা, আমি তো চিনি না তোমাদের দেশে কোন জায়গায় কোন দিক দিয়ে বাইর হয়। ও বললো পরের দিন আমি ওইখানে ওই গায়ে হলুদ অবস্থায় ওর সাথে আমার বিয়ে আর হয় নাই, ওইভাবে আমি পলায় গেলাম। তো যে সাইদা যে মেয়েটা ছিল এটার লগে আরেকটা মেয়ে ছিল মাজু করে নাম। ওরা দুইটা মেয়ে আবার এই মুন্সিগঞ্জে থাকা অবস্থায় আমারে ফোন দিছে যে নয়ন ভাই আমরা তো এখানে খুব সমস্যা, তো নজিয়াপার জামাই একটু অন্য টাইপের, আমাদের এখানে থাকতে খুব সমস্যা, সোজা কথা যেটা বলি, থাকতে খুব সমস্যা, আমাদেরকে ঢাকা একটু শিফট করতে দিতে পারবেন, আমরা একটা চাকরি করবো। তো আমি বলছি এখন তো পারবো না, একটু সময় নাও। তোরা বলছে যে ঠিক আছে। পরে যাইলো, 4-5 দিন পরে গেল, আর আমি একটা রুম নিয়ে দিলাম ওদেরকে আমার পকেটের টাকা দিয়া খরচ করে, বলছি তোমরা কাজ করে আমার টাকা শোধ করে দিও। তো দুইটা মেয়ের সাথে ওই মাজু আর ওই সাইদা ওর সাথে ছিল। তো পরে আমি ওটা ওকে করে দেওয়ার পরে আপনার ওরা রয়েছে, ভালোই রয়েছে। এখন মাজুর চাকরি হয়েছে, সাইদার চাকরিটা হয় নাই। না হওয়াতে আমি ওরে বলছি তুমি এখানে থেকে আর কি করবা, যেহেতু চাকরিও নাই সামনে, তো চলে যাও। পরে ও বললো যে আমি ঠিক আছে আমি চলে যাবো। প্রিয় শ্রোতা, আমি বলছি হ্যাঁ আসছি, তো কী হয়েছে? তো বলে যে যদি সত্যি আয়সা থাকেন তাহলে আপনার নবী আপনার কোনো সুপারিশ করবো না, যদি আমার সাথে দেখা না করে আপনি যান। তো আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি যদি বিয়ে করি তাহলে ওকে করবো ইনশাল্লাহ, আমি ওটা ওয়াদা করছিলাম ওর সাথে। তারপরে আমি ভাইয়া ওইখান থেকে এক হয়েছে পলায় আইছি, আর দ্বিতীয় হচ্ছে আমি পলায় যে আবার যাইতেছি আরেকজনের কাছে। তো ওইখানে মানে এক গ্রামে পার্শ্ববর্তী বাড়ি, তো আমার তো বিপদ এমনি, আমি চাইতেছি এখান থেকে বাঁচতে, শেষ পর্যন্ত আবার ওই বিপদের ইতেই পড়লাম। যে পরে গেলাম, যাওয়ার পরে দেখি যে ওর ভাইরা মানে লাঠি ছোটা নিয়ে দাঁড়ায় রয়েছে বাড়িতে ঢুকার আগে। আমি ফল পাকটা নিয়ে গেছি, ওর আম্মু আমার আগে নিছে। পরে ওর আম্মু বললো যে ওর ভাইয়েরা বলে যে তুই আমার মানে সোজা কথাই বলছে, বাজে কথা আর কি ওটা। আমি ওদের ঘরেও উঠি নাই তখন ও বলছে বিয়ে করতে হবে, যদি না করস তাহলে তোরে মাইরা গাঙ্গে বাসায় দিব। তখন আমি খুব মানে নিজে আতঙ্ক ভিতরে ঢুকে গেছে যে এক জায়গাতে পলে এলাম, এই জায়গা আবার কোন জায়গায় এলাম, নিজের জীবনটা নিজে নরকে ফেলালাম। তো এক পর্যায়ে ভাইয়া নিজের জীবনের ভয়ে আমি সেখানে বিয়েটা করার জন্য রাজি হয়েছি। হওয়ার পরে আপনার বিয়েটা মধুসূদনের হাটে হয় কোর্ট কাবিন হিসাবে, কিন্তু আমি তো কোর্ট করি নাই, কোর্ট কাবিন করি না। উকিল আমাকে ওনার কাছে বাঁচার জন্য উকিলের কাছে আমি রিকোয়েস্ট করছিলাম যে ভাই আমি এটা করতে চাই না। উকিল আমাকে হুমকি তুমকে বলে আইনের মাধ্যমে এটা ব্যবহার করা হবে, যদি পুলিশ দিয়ে ধরানো হবে, মানে আমি হুমকি তুমকি ওই উকিলই আমাকে দিতে উল্টাপাল্টা। পরে বিয়ে হলো 2 লাখ টাকা কাবিনে, সেটা পরে নাকি কোর্ট কাবিন হয়েছে। তো গেল সেই ঘটনাটা, আমি যেদিন বিয়ে করছি সেদিনকার রাত্রে ওই বাড়ি থেকে আমি পলায় গেছি, যেন এলাকায় সরাসরি হয়ে গেছে তুই অমুকের মেয়ে বিয়ে করছে এই ছেলে, এখন আমার সাইদারে বিয়ে করলো কিভাবে? আসলে তো ওর সাথে বিয়ে হয় নাই, কিন্তু ওর গায়ে হলো তো হয়েছে, ও তো একটা মেয়ে, ওর তো বাণিজ্য যা গেছে গা। পরে আমি পলায় ঢাকা গেলাম গা, আমার ভাইরে আমাকে অনেক মারধর করলো। ওই সাইদা 15-20 দিন পরে আমার ভাইরে ওইখানে যেয়ে উঠলো যে তুই আমার বিয়ে করছিস, তুই থুয়ে লিয়ে দিলে, অনেক কিছু হয়ে গেছে ভাই ওইখানে, আমার চাকরিটা শেষ পর্যন্ত চলে গেছে গেল এইভাবে। তো আমি প্ল্যান করলাম যে আমার পরিবার তো গেল, বড় ওয়াইফ তো গেল, এরপরে আমি 2টা বিয়ে এইভাবে আমার হয়ে গেল, আমার জীবনটা তো সুখী আর হইলো না। তাইলে ঠিক আছে এই নোয়াখালী আমি একটা বিয়ে করবো, যে সবাই যেন বলতে পারে না আমি যতটা মানুষ মনে করছে খারাপ, আমি ততটা খারাপ না। মানে তখনও আপনার বিয়ের স্বাদ মেটেনি আর না, আমি এখনো তারপরও আমি মানে ওইটা নিয়ে পড়ে রয়েছি, মানে ওইটা আমার মাথা থেকে নামতে আসে না যে আমি আর যেরকম মেয়ে চাইতেছি ওরকম পাইতেছি না। তো এক পর্যায়ে কে যেন বলেছিল একবার না পারিলে দেখো শতবার, আসলে বিষয়টাকে সব জায়গায় অ্যাপ্লাই করা ঠিক না, আমি এখানে হয়তো বললাম, কিন্তু আপনি সেই মূল মন্ত্রকে সাথে করে এগিয়ে চলেছেন আর কি। যাই হোক, আচ্ছা যাই হোক, তারপর পরে আমি ওইখানে ওই 3টা মেয়ের সাথে আরেকটা মেয়ে ছিল, নাম ছিল তার রুজিনা, ওর এই চাস্তো বোন, মানে ওরা চাস্তো বোন, যারা তো বোন ফুফাতো বোন 3জনই ওই গ্রুপে আর কি। তখন ওই রুজিনার নাম্বারটা ছিল আমার ফোনে, ওর আম্মুর নাম্বার, ওই নাম্বারটা আমি 1 বছরের মতো আমার ফোনে রেখে দিছি। রেখে দেখ ঈদের সময় আমি ফোন দিছি ওর আম্মুর কাছে, পরে ও ধরছে। তো ওর সাথে এক সময় কথা বলতে ও আমাকে বলে যে আপনি তো চিটিং, আপনি সাইদারি বিয়ে করছেন, বিয়ে করে তারপরে ওরে ফালাই দিয়ে গেছেন গা, ওরে স্ত্রী মর্যাদাই দিলেন না। আমি তখন ওরে সবকিছু খুলে বলছি বিয়েটা আমি ইচ্ছা করে করি নাই, ওরা আমারে ফান্দে ফালা বিয়েটা পড়াইছে, না হলে আমার মায়েরা ফেলবো এগুলো, দুনিয়াটাকে এত শীত। আমি বলছি তোমাদের এলাকা আমি নতুন গেছি, আমার জন্য শীতাই। তখন ওরে বলার পরে ও বিশ্বাস করছে। এক পর্যায়ে ওরে আমি প্রস্তাবই দিয়ে ফেলছি যে আমি তোমার বিয়ে করব।
আমি তোমারে বিয়ে করব এবং তোমাদের দেশে থাকবো, দেখি আমি মানুষের কাছে ভালো হইতে পারি কিনা। ওকে, এতগুলো করলেন, তারপর আপনি সাহস করে এটা বলতে বললেন। আমি বলছি হ্যাঁ, আমি অপরাধ করি নাই, তো আমি সাহস করে বললি কেন, না বললি কি। তখন আমি ওর সাথে গর্ব করে বলছি এই জন্যই যে আমি সত্যি ওই দেশে এরকম একটা পরিকল্পনা ছিল যে আমার তো জীবন এই দিবসে দিবস আমি ওই দেশে সেটেল হয়ে যাবো ওর বিয়ে করে। তারপরে মনে হয় যে 1.5 মাসের ভিতরে ওর সাথে আমার পুরো ক্লিয়ার। আমি ওকে ঢাকা নিয়ে আসলাম, গাজীপুর ওর বান্ধবীর সাথে আসলো, ওইখান থেকে আমি মিরপুরে নিয়ে আসলাম। মিরপুরে নিয়ে আসা 50,000 টাকা কাবিনে আমি ওকে বিয়ে করি। বিয়ে করার পর ওর সাথে ভালোই চলতেছিল। 1 মাস পরে আমার ওই বিদেশের পরিবার, বড় পরিবার আর কি, ও জেনে বলছে যে আমি বিয়ে করছি। তখন ওর সাথে আমার বিশাল ধরনের এটা একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হওয়ার পরে ওরে নিয়ে সুখে থাকবি, ওরে নিয়ে করবি, মানে বাইর থেকে নানান ধরনের হুমকি তুমকি আমার ফ্যামিলিও এটা আস্তে আস্তে জেনে ফেলছে। জেনে সবার থেকে আমারে মানে একবারে তুচ্ছ, যেটাকে বলে যে আমারে কেউ চিনেই না। আমার আপন ভাই আমার পাশে দাঁড়াইছে, অথচ আমার মেরে ফেললো, উনি চিনেন আমি কে। আমি এতটা অপরাধ কেন করলাম? সবারই একটা আশা যে বড় বউ ভালো হোক খারাপ হোক, ওই ঘরে 2টা ছেলে সন্তান আছে, ওইটা ওরে নিয়েও থাকতো, পরে থাকতো, যত কিছু সেটা আমরা বুঝতাম। কিন্তু এই পাগলা মুল্লা কেন করলো? তো ওরে বিয়ে করলাম, বিয়ে করে ওরে বিয়ে করছে আজ 3 বছর হবে। এখন আমার পরিবার বিদেশ থেকে যখন আসলো তখন আমাকে বলে আসেনি, চুপচাপ আসছে যে আমার বিচার ও দেশে এসে করবো। এক পর্যায়ে এসে আমাকে বললো যে আপনি বাড়িতে আসেন। 8 দিন পরে আমাকে বললো যে আপনি বাড়িতে আসেন, আমার দোষ হইলো আমার বিচার হবে, আপনার দোষ হইলো আপনার বিচার হবে, হয় একটা সমাধান চাই। আমার বড় ভাই বললো আমাকে। বাড়িতে গেলাম, বিচার বসাইলো। বিচারে আমার এক মেম্বার আছিল মামা, উনি বললো যে আমার রিক্সে আমি মেয়েকে নিব, তবে এই ছেলে যদি বাজে কোনো কিছু পরবর্তীতে করে সেটা আমি বুঝবো। তো সেই রিক্সে ও যাবে ঠিক আছে, কিন্তু ও আমার বাড়িতে যাবে না, ও এই বাড়িতে আসছে, এই বাড়ি থেকে আবার বিদেশ চলে যাবে, 2 বছর আরো বিদেশ করবে। যদি এই সত্যতা আমি রাজি থাকি তাহলে ওরে নিতাম, আর যদি রাজি না থাকি তাহলে ওরে নিতাম না। মানে এরকম ডিসিশন ও করতেছে। এখন ওর বাবা বলতেছে ওরে আমরা একবারই দিব না, কিন্তু ও আমারে ছাড়তেও চায় না, আবার আমার বাড়িতেও যাইতেছে না। মানে ও আমার সাথে 2টা প্ল্যানের ভিতরে পড়েছে। আমার কাছে আসতেও চায় না এককভাবে, আরেকভাবে হচ্ছে ও আমার কাছে বিদেশ যাবে এটা কনফার্ম, এই সত্য ও আমার দিয়ে রাখছে যে এই সত্য যদি মানি তাহলে ওরা আমি নিতে পারবো বড়জনরে, ও একটা সুযোগ আমার দিতে চায়। তো ওই ভিতরে ভাইয়া ওর সাথে আমার সাথে কথাবার্তা সবসময় হইতো। এক পর্যায়ে ও আমাকে বললো যে আমি বিদেশে যাব না, আর আমি ওকে বলছি তোর আমি বিদেশ আর দেবো না, যা হওয়ার হয়ে গেছে, এখন আমার এই ছেলে সন্তান একটু ভালো থাকতে দে। তো আমারে 70,000 টাকা দিছে দোকানদারি ব্যবসা করার জন্য। আমি কাপড়ের দোকান দিছি, কসমেটিক দোকান দিছি, একটা দোকান দিয়ে আমি 3 মাসে লস খেয়ে গেছি। তো এই বিষয়টা নিয়ে ও আমার আরও 50,000 টাকা দিছে। ওই যে ঘর যে নষ্ট করছে সে আর একটা ঘর নতুন করে উঠানোর লেগে, তাই 50,000 টাকা দিয়ে ঘর একটা উঠাইছি, আর 70,000 টাকা দোকানে ইনভেস্ট করে আমি সেখানে লস খাইছি। 3 মাসের ভিতরে আমার ওই টাকা পুরো শেষ হয়ে গেছে। এর ভিতরে শুধু 10,000 টাকা ওর হাতে দিতে পারছি, 60,000 টাকা লস খাইছি আমি। তো আমি এক পর্যায়ে ও আমার কিছু হইলে না হইলেই ওই ছোট বোর কথা উঠে দিত, বড়জনে সহ্য করতে পারতো না। আসলে আমি এটা করি না, কিন্তু ও আমার ঘরের উপরে এটা চাপাই দিত। ওই মনের জিদ্দে আমি চলে গেলাম ছোট বোর কাছে, ওরে ফালাই তুই আমাদের বাড়িতে ফালাই তুই। আমি যাওয়ার পরে ওই বেতে ওরে নিয়ে আবার মুন্সিগঞ্জ চলে গেছি। এর ভিতরে কি করছে, ওই যে ঘরটা আমি 50,000 টাকা কিনে নিয়ে আসছিলাম, ঘর উঠাইছি, এই ঘরে থাকতেছি, সেই ঘরটাও 50,000 টাকার ঘর আমার সাথে জিত করে 26,000 টাকা বিক্রি করে এখন সে তাদের বাড়িতে। আর আমি নোয়াখালী যে আমি ছোট বোরে নিয়ে আমি ঢাকা, ও কান্নাকাটি করে, ওর বাবা মা খুব, ওর তো বাবা নাই, ওরে খুব মাইদুর করে, ছোট ভাইরে ওর মা ওরে দেখতে পায় না, ওর বড় ভাই ওরে দেখতে পায় না আমাকে বিয়ে করার কারণে। তো আমি বললাম যে আমার জন্য এত কিছু করছে, তাহলে আমার জন্য ধরো ওর এত অপমান, তাহলে আমি ওরে নিয়ে আসি। এরপরে আমি ওরে মিরপুর নিয়ে আসছি। আর এখন ছোট বউর জায়গা থাকে, ও জায়গা থাকে। এখন ভাই আমি এই ঢাকা, আমার অ্যাপেন্ডিসাইডের সাইডে ব্যথা কয়দিন আগে, খুব সমস্যা। আপনি বর্তমান অবস্থা হচ্ছে এটা, রাইট? আপনি আমাকে কয়েকটা জিনিস প্রশ্নের উত্তর দেন, আমি তাহলেই বুঝতে পারবো যে আজকের সিক্রেটসটা আসলে লেসনটা কি। নাম্বার 1, আপনি আপনার প্রথম বউয়ের সাথে রাগারাগি করে মোট 3টা বিয়ে করেছেন। জি, ওইটা ছাড়া আর কি। তাহলে টোটাল বিয়ে কয়টা? টোটাল যদি নর্মালি ধরেন আপনি গা লজ্জিত হয়ে গেছে সেটা আপনি বিয়ে ধরতে পারেন, তো কাজের বিয়েটা হয় না আর কি। 4টা বিয়ে। জি। এবং এই 4টা বিয়ে প্রথম স্ত্রীর সাথে শুধু রাগারাগি করেই। জি। পরের 3টা রাগারাগি বলতে ওই যে চোর সাব্যস্ত হয়ে আর কি। এটা এই চোর সাব্যস্ত হয়ে একজন মানুষ আপনাকে চোর বললো, এটার রাগারাগি থেকে একটার পর একটা আপনি বিয়ে করেছেন। আমাকে একটু বলেন তো যে আপনি প্রথম স্ত্রীর সঙ্গে এখন আছেন তো? না। এখন কার সঙ্গে আছেন? এখন আছে একবারে ছোট জন, যিনি যার বাড়ি লাস্টে যাকে বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে? না, কিচ্ছু হয় নাই। বাচ্চা কাচ্চা আপনার কাছে নাকি? ওদের বাড়িতেই। প্রথম স্ত্রী কোথায় থাকে? প্রথম স্ত্রী থাকে ওদের বাপের বাড়িতে। উনি বিদেশ থেকে চলে আসছে? জি। আর উনি কি বিয়ে শাদী করেছে?
না, বিয়ে শাদী করে নাই, তবে ও আমাকে বলে যে ও আমাকে ডিভোর্স দিবে না, আমি ওকে ডিভোর্স দিয়ে দিতাম। আর লাস্ট যেই বিয়ে শাদী করেছেন আপনি, সেখানে কোনো বাচ্চা কাচ্চা হয়েছে? এখনো বাচ্চা কাচ্চার বিষয় যাই না। তো তাহলে কি হলো, মানে এই লাইফটাকে এরকম করে লাভটা কি হলো, আপনি আমাকে একটু বলেন তো। এটা আসলে ভাইয়া আমার লাইফটা হয়তো আমি নিজেও জানি না ভাইয়া, যে আসলে আমি এত কিছু করলাম এটা কিসের থেকে, মানে কি জন্য আমি এটা করলাম। এখন আমি হয়তো এটা অনুভব করতে পারতাছি, কিন্তু মাঝখানে অনেকটা বছর চলে গেল আর অনেকটা জীবনটাই নষ্ট হয়ে গেল। একটা কথা আছে এখন আমাদের ধর্মে, সেটা বলে, সেটা হচ্ছে রাগ অবস্থায় যিনি ডিসিশন নেয় সেই ডিসিশন কখনো ভালো হয় না। এটা শুধু ধর্ম না, এটা সায়েন্টিফিক্যালি প্রুফ। হ্যাঁ, আমাদের চারপাশে এত ঘটনা ঘটে যেগুলো আমাদেরকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড করে দেয়, অনেক বেশি রাগান্বিত করে দেয়, কিন্তু ওই অবস্থায় যদি আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি তাৎক্ষণিকভাবে, এবং সেটা যদি আমি আমার জীবনে নিয়ে আসি, সেটা যে কত বড় রকমের ভুল, সেটার জন্য আজকের এই সিক্রেটস নতুন করে প্রমাণ করার দরকার নাই। সেটার জন্য অনেক অজস্র সিক্রেটস কিন্তু আমাদের এই ঢাকা এফএম এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি গেলে ওখানে পাবেন। রাগ অবস্থায় কখনোই কোনো সিদ্ধান্ত নিতে নাই। আর এই লোকটা যেই সিদ্ধান্তগুলো নিয়েছে, একের পর এক বিয়ে, এটা নতুন কেস না, এটা এরকম কেস বাংলাদেশের মানুষের অনেকের আছে। কিন্তু একটা কথা আছে, আমার মনে হয় সেটাই সত্য, বিয়ে আসলে একটাই ভালো যদি একেবারেই নেসেসিটি না হয়, প্রয়োজন না হয় জীবনে, তো সেটা একটা অন্য বিষয়, সে বিষয়ে নাই বা গেলাম। তবে বিয়েতে আপনি একটা সংসারে সুখী না, তার মানে আপনি আরেকজনকে বিয়ে করবেন, করে আপনি সুখী হবেন, এই যে স্ট্র্যাটেজিটা, এটা কম বেশি সবার মধ্যেই থাকে যারা বিশেষ করে সংসার জীবনে ফ্রাস্ট্রেটেড থাকেন। তবে এটা কি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যে রেজাল্টটা পেয়েছি আমাদের এখানে গল্প শুনে, সেটা হলো যে প্রথমজন যেরকম আছে সেরকম, তার চেয়ে দ্বিতীয়জন আরও বেশি খারাপ হয়, তৃতীয়জন আরও বেশি খারাপ, চতুর্থজন আরও বেশি খারাপ। আমি বলছি না যে কিছু মানুষ ভালো হয় না, ডেফিনেটলি, বাট এই যে এরকমভাবে সিদ্ধান্ত নিলে জীবনে পস্তানো ছাড়া আসলে আর কোনো উপায় থাকে না। আপনার হাতে যদি সুযোগ থাকতো, মনে করেন যে এই ভুলগুলো সংশোধন করার, হ্যাঁ, যদি সুযোগ থাকতো আপনার হাতে, আপনি কি তাহলে আবার ওই বিয়েগুলো করতেন? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে বিয়েগুলো, মনে করেন আপনাকে একটা সুযোগ দিচ্ছে, আপনি চাইলে আপনার জীবনটাকে সংশোধন করে ফেলতে পারেন। তো আপনি যে সেকেন্ড, থার্ড আর ফোর্থ যে বিয়েটা করছেন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আপনাকে যদি সংশোধন করার সুযোগ দেওয়া হতো, আপনি কি এই 3টা বিয়ে আবার করতেন? জি না।